ফের তৃতীয় জানাজা হচ্ছে সচিবালয়। জীবিত অবস্থায় চিত্রনায়ক সালমান শাহর ময়নাতদন্ত করা হয়েছে, এমনটা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। দর্শক দেখতে পাচ্ছেন 30 বছর পর সালমান শাহকে তোলা হচ্ছে, একটুও পচে নাই সালমান শাহ। এদিকে এবার প্রমাণিত হয়েছে সালমান শাহকে জীবিত অবস্থায় ময়নাতদন্ত করা হয়েছিল। আজকে সালমান শাহকে মাটির নিচ থেকে তোলার পর নতুন রিপোর্টে সবকিছু প্রমাণিত হয়, অনেকেই ফেঁসে যায়। আর তারপর আমরা আইন এবং রাষ্ট্রকে শ্রদ্ধা করি, এটা জুডিশিয়াল ভাবে করা হয়। নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সালমান শাহ মারা যাননি, তাকে জীবিত অবস্থাতেই কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডোম রমেশ। সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল। ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় একাধিক কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ খুঁজে বের করা, তদন্তের আওতায় থাকছে পারিবারিক এবং পেশাগত দ্বন্দ্বের বিষয়টিও। প্রায় 3 দশক আগের মৃত্যুর ঘটনায় এসব বিষয় তুলে আনার চ্যালেঞ্জও আছে পুলিশের। এরপরও আশার কথাই শোনালেন তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তা। সালমান শাহ যাতে ডনের সাথে পরকীয়ায় বাধা হতে না পারে, সেজন্য নায়কের সাবেক স্ত্রী সামিরা সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেন। জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে তৃতীয়বারের মতো তাকে কবর থেকে উঠানো হয় এবং তৃতীয়বারের মতো তাকে আবার নতুন করে জানাজা করে কবর দেওয়া হয়। আপনারা কি শুনে অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। সালমান শাহর মামলায় নতুন করে আবার পোস্টমর্টম ও ময়না তদন্তের জন্য সালমান শাহকে তৃতীয়বারের মতো কবর থেকে তোলা হয় এবং তৃতীয়বারের মতো তার জানাজা করে আবার নতুন করে কবর দেওয়া হয়। এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা একদম লাইভ পুরো প্রমাণ সহকারে দেখব কিভাবে সালমান শাহকে ওঠানো হচ্ছে এবং কিভাবে তৃতীয়বারের মতো তার আবার নতুন করে জানাজা করে আবার তাকে রেখে আসা হচ্ছে। বন্ধুরা, সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ডনকে গ্রেপ্তারের পরে দেশ ছেড়ে পালিয়েছেন সালমান শাহ হত্যার প্রধান আসামি সামিরা, এমন গুঞ্জন নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 3 দশক পরে মামলাটির চার্জশিট নতুন করে গঠনের নির্দেশ আসার পর থেকেই আত্মগোপনে রয়েছেন সামিরা। আর ডনের গ্রেপ্তারের পরে এখন শোনা যাচ্ছে ইতোমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন সামিরা। কিন্তু কি করে ইমিগ্রেশন বাধা অতিক্রম করে এই অসাধ্য কাজ সাধন করেছেন সামিরা? সামিরার বাড়িতে খোঁজ নিলে জানা যায় বাড়ি থেকে দরকারি আসবাবপত্র সরিয়ে ফেলেছেন সামিরা। বাড়ির কেয়ারটেকার বলছে সামিরা তাকেও নিশ্চিত করে যাননি যে কোথায় যাচ্ছেন। এই বিষয়টি সম্পূর্ণ সিক্রেট রেখে বাড়ি থেকে বের হয়েছেন সামিরা। সালমান হত্যার বিষয়টিকে একটা অপমৃত্যু বলে দাবি ছিল সামিরার। সে অবশ্য 3 দশক ধরে এই কথাটাকেই বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন। বিগত দিনের আদালতও তার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না। যারই একটা বাস্তব উদাহরণ সালমান হত্যার বিচার কার্য। অন্যদিকে সামিরার যে দেশ ত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে তা অনেকে গা ঢাকা দিয়ে থাকার একটা কৌশলও মনে করেন। অনেকের মতে এই শুনানির মাধ্যমে তার প্রতি আইনের নজরদারি কমিয়ে এনে সুযোগ বুঝে দেশ ছেড়ে পালাবেন সামিরা। আর এটা তারই একটা কৌশল হতে পারে, কেননা এত উত্তপ্ত পরিস্থিতিতে ইমিগ্রেশন সম্পন্ন করে এত সহজে দেশ থেকে কি করে পালাবেন তিনি, যে ইমিগ্রেশনেই ধরা পড়েছেন ডন। অন্যদিকে কেউ আবার এমনও বলছে যে ডনকে পরিকল্পিতভাবে ধরিয়ে দিয়েছেন সামিরা। এই ডনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিল সালমানকে হত্যা করতে, আর সেই কাজ সম্পূর্ণ করে সালমানের বন্ধুকে বিয়ে করে নেয় সামিরা। তাতে একুলকুল সবই হারিয়েছেন ডন। সালমানের মৃত্যুতে তার কর্ম ও বন্ধুর সঙ্গে হারিয়েছেন সামিরাকেও। তবে এসব কিছু দর্শক জনতার একটা ধারণা মাত্র, বাস্তবতায় এসবের কোনো যথার্থ প্রমাণ নেই। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সকল তারকারাই তারা মনে প্রাণে সালমান শাহের খুনি ডনকে ফাঁসির কাঠগড়ায় দেখতে চাইলেন। এ প্রসঙ্গে নায়ক ওমর সানি বলেন, মিস কোরিয়ান ডেফিনেটলি সালমানকে
যে ছোট ভাই হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি, সালমানের সাথে যতটুকু মিশেছি, হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে। বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ডিপজল ভাইকেও অসংখ্য ধন্যবাদ। ডিপজল ভাইয়ের একটি ফোনেই এই বিশ্বাসঘাতক ডন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ওমর সানি বলেন, সালমান শাহ খুনির বিচার এবার বাংলাদেশের মাটিতেই হবে। কোনোভাবেই এই ঘাতক সন্ত্রাসীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেয়া চলবে না। ওমর সানি বলেন, আমাদের চোখের সামনে দিয়ে তিনি ঘোরাফেরা করেছেন। বিগত সরকার আমলে প্রচুর শেল্টার পেয়েছেন, কিন্তু সরকার পতনের পর এখন সময় এসেছে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ওমর সানি বলেন, আমরা চাই সালমান শাহ ভাইয়ের হত্যাকারীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হোক। ওমর সানি বলেন, 24 ঘন্টার মধ্যে সালমান শাহ খুনি ডনকে এবার ফাঁসির কাস্টে ঝোলাতেই হবে। প্রয়োজনে আমরা সকল শিল্পী সমিতির তারকা সহ জনগণকে নিয়ে আমরা রাজপথে নামব। খুনি ডনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথের আন্দোলন চালিয়ে যাব। ওমর সানি বলেন, ডিপজল ভাইয়ের পাশাপাশি শাকিব খানকেও আমি ধন্যবাদ জানাই। শুরু থেকে শাকিব খান যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, আইনি বিষয়গুলো নিয়ে উকিলদের সঙ্গে তিনি নিয়মিত পরামর্শ করছেন, এ কারণে সাধুবাদ জানাই শাকিব খানকে। এদিকে নায়িকা পূর্ণিমা বলেন, সালমান শাহের খুনি ডনকে ধরিয়ে দিয়েছে ডিপজল ভাই। পূর্ণিমা বলেন, আপনারা ইতিমধ্যেই জানেন এই বেঈমান ডনকে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন থেকে পাকড়াও করার পেছনে সবচেয়ে বড় এবং সাহসী ভূমিকাটি পালন করেছিলেন ঢাকাই সিনেমার মুভির লর্ড খ্যাত দাপটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই। পূর্ণিমা বলেন, নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি যেভাবে এই গাদ্দারকে ধরিয়ে দিয়েছেন তা পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছে। এদিকে জাইমা রহমান তারেক রহমানকে বলেন, ডিপজল আঙ্কেলের এই চরম সাহসী পদক্ষেপের জন্য প্রশাসন ও মাননীয় সরকার প্রধানের পক্ষ থেকে সম্মাননা দেয়া উচিত। ডিপজলকে এবার বিরাট একটি উপহার দেয়া হবে বাংলাদেশ সরকার প্রধানের কাছ থেকে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা। এদিকে তারেক রহমান ঠিক কি উপহার দিলেন ডিপজলকে, সেই বিশাল সারপ্রাইজের ভেতরের খবর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। 30 বছরের নীরবতা এবং মনোয়ার হোসেন ডিপজলের অসীম সাহসিকতা, এ বিষয়ে যদি একটু পেছনের দিকে তাকানো যায় তাহলে খুব সহজে বোঝা যাবে মনোয়ার হোসেন ডিপজল সালমান শাহের খুনি ডনকে ধরিয়ে দিয়ে আসলে ঠিক কতটা বড় এবং ঝুঁকিপূর্ণ একটা কাজ করেছেন। কেননা দীর্ঘ 30টি বছর ধরে ডন এবং তার পেছনের গডফাদাররা পুরো চলচ্চিত্র শিল্পকে নিজেদের হাতের মুঠোয় জিম্মি করে রেখেছিল। কালো টাকা আর পেশি শক্তির জোরে তারা এতটাই বেপরোয়া ছিল যে সালমান শাহের মতো একজন মহাতারকার বিদায়ের পরও কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। ডন যখন অত্যন্ত সুকৌশলে পবিত্র ভূমি মক্কা মদিনায় যাওয়ার নাম করে ওমরা হজ পালনের অজুহাতে দেশ ছেড়ে চিরতরে পালানোর নীল নকশা সাজিয়েছিলেন, তখন চলচ্চিত্র অঙ্গনের রাঘব বোয়ালরা সব জেনেও নিজেদের পিঠ বাঁচাতে চুপ করেছিলেন। কিন্তু মুভি লর্ড খ্যাত ডিপজল তিনি কখনোই কোনো অন্ধকার জগতের প্রভাবশালীদের পরোয়া করেননি। তিনি সরাসরি এই গোপন তথ্যটি বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে দিয়ে দেন, আর এই খবরটি তিনি শীর্ষ মহলে অত্যন্ত দ্রুততার সাথে এবং দৃঢ়তার সাথে পৌঁছে দেন। আর কয়েক ঘন্টা পরে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ছিল। ডিপজলের এই একটি মাত্র সাহসী পদক্ষেপের কারণে আজ 30 বছরের পুরনো লোকানো এক মহা চক্রান্তের জট চিরতরে খুলতে শুরু করেছে। জাইমা রহমানের ওকালতের মার প্যাচে এবার আটকা পড়ে যাবেন ডন। বিগত সরকারের আমলে কোনো অদৃশ্য শক্তির কারণে বারবার পার পেয়ে গিয়েছিল এই ঘাতক সন্ত্রাসীরা। ডনের ফাইল এবং সেই ঐতিহাসিক উপহার যেটা ডিপজলের জন্য তৈরি করা হয়েছে, যেটা ডিপজলের উদ্দেশ্যে রাখা হলো,
বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য রাজনৈতিক ও গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, গত 9 আগস্ট বিমানবন্দরে ডনের নাটকীয় গ্রেপ্তারের পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট যখন মাননীয় সরকার প্রধান তারেক রহমানের টেবিলে যায় এবং সেখানে ডিপজলের এই অত্যন্ত সাহসী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, তখন তারেক রহমান এবং জাইমা রহমান অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। খুশি হয়ে জাইমা রহমান বলেন, ডিপজল আঙ্কেলকে এমন একটি সারপ্রাইজ দিতে হবে যা তিনি সারা জীবন মনে রাখেন। যারা দুর্নীতি ও পুরনো দিনের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, ডিপজলের এই দেশপ্রেম, ন্যায়ের প্রতি অবিচল অবস্থানকে চরমভাবে মূল্যায়ন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, ডনকে ধরিয়ে দেওয়ার পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি প্রশাসনের মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি সারপ্রাইজ গিফট রেখেছে ডিপজলের জন্য, যেটা পেয়ে তিনি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে পড়েন। জাইমা রহমান বললেন, আইনগত যত জটিলতা আছে, আমি যেহেতু একজন ব্যারিস্টার, এই বিষয়টি আমি নিজেই তদারকি করব। ডিপজল বললেন, সালমান শাহ আমাকে মামা ডাকতো, আমি তাকে ভাগ্নের মতোই পছন্দ করতাম। অত্যন্ত মেধাবী, ট্যালেন্ট একটি ছেলে। ডিপজল বলেন, আমরা এই মহান তারকাকে হারিয়েছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি সাধিত হয়েছে, একটি মায়ের বুক খালি হয়েছে। তারেক রহমান এবং জাইমা রহমানকে আশ্বস্ত করে ডিপজল বললেন, আপনারা যেভাবে আমাকে সম্মানিত করলেন, এই সম্মানের মর্যাদা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই অপরাধের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, সকলকেই আইনের আওতায় আনতেই হবে, তাদের গ্রেপ্তার করতেই হবে এবং সাজা পেতেই হবে। মুভি লর্ড ডিপজল রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। সেই সাথে শাকিব খান এবং পূর্ণিমা ডিপজলকে শুভ কামনা জানিয়ে বলেন, খুনি ডন ধরা পড়েছে। এতদিন পরে সালমান শাহের আত্মা হয়তো শান্তি পাবে। অমর সানি, পূর্ণিমা, ডিপজল এবং শাকিব খান তারা বললেন, 24 ঘন্টা না হলেও 72 ঘন্টার মধ্যে এই খুনি ডনের ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি। এ পর্যায়ে তারেক রহমান তিনি বলেন, আইনের ঊর্ধ্বে তো আসলে কিছুই নয়। যত দ্রুত সম্ভব এই অপরাধীর বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে। ডন গ্রেপ্তার হওয়ার পর যারা ভেবেছিল ডন হয়তো কোনোভাবে বেরিয়ে আসবে আইনের ফাঁক ফোকর দিয়ে, তারা এখন বুঝতে পেরেছে কেসটি এবার পেয়েছে ব্যারিস্টার জাইমা রহমান, যেখানে নিজেই একজন প্রধানমন্ত্রীর কন্যা, যিনি কিনা আইনের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাকে তো আর টাকা দিয়ে কেনা যাবে না, আর তাতেই রাতের ঘুম হারাম। তারেক রহমানের কাছেও প্রাণ ভিক্ষা চেয়েছেন জেল হাজত থেকে, বিশেষ ফোনে ডনও, কিন্তু কোনোভাবেই তিনি নিস্তার পাবেন না। এখন অনেক সালমান শাহ যে হত্যাকাণ্ড হয়েছে প্রায় 20 বছর অধিক হয়েছে, আপনারা সকলে জানেন। বিশেষ করে এই যে সালমান শাহ হত্যার এবং সাগর রুনি এমন কিছু হত্যা মামলার কিন্তু বিশেষ করে মানুষের কাছে একটা এক্সাম্পল হয়ে যাচ্ছিল, যে হত্যাকাণ্ডগুলো বিচার হচ্ছিল না, আসামি ধরতেছিল না। তখন বাংলাদেশের জন্য কিন্তু একটা কলঙ্ক ছিল। কেন? যে সালমান শাহ হত্যার এবং যে সাগর রুনি হত্যার, এই বিভিন্ন ধরনের আসামিদের হত্যার ক্লু সরকার রাষ্ট্র খুঁজে বের করতে পারে না, রাষ্ট্র আসামিদেরকে বের করতে পারে না। এই যে রাষ্ট্র কলঙ্কমুক্ত হচ্ছে সালমান শাহর বিচারের মধ্য দিয়ে, আপনি আশ্চর্য হবেন যে 20 বছর হয়ে গেছে। 90 দশকের 70 দশকের বাংলার সবচেয়ে জনপ্রিয় শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ, সেই সালমান শাহর মতো একজন গুণী শিল্পীকে হত্যা করা হয়েছে এবং তার জন্য প্রায় মিনিমাম 10 থেকে 15 জন তার ভক্তবিন্দু কিন্তু নিজেকে আত্মহত্যা করে বা নিজেকে শেষ করে দিয়েছে। অথচ এমন একজন গুণী শিল্পীর বিচার হলো না, তাহলে আবার কোনো গুণী শিল্পী হত্যা হইলে তো তার বিচার হবে। যেমন সোহেল রানারও হত্যা হয়েছে, তার বিচারটা কিন্তু প্রপারলি হয় নাই, আমরা শুনেছি, সোহেল চৌধুরী সরি। তাহলে এই যে বিচারহীনতার প্রবণতা আমাদেরকে যদি পেয়ে বসে, তাহলে মানুষ কিন্তু বিচারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এই যে 20 বছর পরে হলো যে সালমান শাহ হত্যার বিচার হচ্ছে, হ্যাঁ 29 বছর পরে যে সালমান শাহ হত্যার বিচার হচ্ছে, এটা কিন্তু আইনের জন্য, রাষ্ট্রের জন্য, প্রশাসনের জন্য কিন্তু এটি একটি দেখুন, এই যে 29 বছর পরেও হলো যে অপরাধীরা আইনের আওতায় আসছে, এমনকি যেই আয়ু ইনভেস্টিগেশন অফিসার বারবার এটাকে মানে অপমৃত্যুর যে চার্জশিট দিচ্ছে, কিন্তু এবার দেখা গেল যে আমরা দেখলাম যে এই সরকার পরিবর্তন হওয়ার পরই
দেখলাম যে নতুন করে এটিকে হত্যা মামলা নেওয়া হলো। এই যে 302 হত্যা মামলা রুজু করার পরেই দেখলাম যে ডন গ্রেপ্তার হলো। একে একে সব আসামিরা সিরিয়ালিভাবে তারা আইনের আওতায় গ্রেপ্তার হবে। মনে রাখবেন 302 দ্বারা সেকশনে যেহেতু মামলাটা রুজু হয়ে গেছে রমনা থানা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসামিরা একে একে ধরা পড়বে, আইনের আওতায় আসবে। আইনের আওতা যখন আসবে তখন কিন্তু এর নৈপথ্য এবং এর রহস্য কিন্তু বেরিয়ে আসবে। আলটিমেটলি কারা কীভাবে লোমহর্ষক বর্ণনা কিন্তু আপনারা শুনতে পাবেন যে কি নৃশংসভাবে নির্মমভাবে সারা বাংলার গণজাগরণের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহকে হত্যা করা ছিল। এর নৈপথ্যে কী ছিল, কারা ছিল, নীল নকশা করে কীভাবে পিছন দিকে কলকাতা ডিনারে সালমান শাহকে হত্যা করেছিল। আজিজ মোহাম্মদ ভাই কিন্তু অন্যতম গডফাদার, এবং আজিজ মোহাম্মদ ভাইকেও আইনের আওতা নিয়ে আসার অনুরোধ করব। যেসব আসামিরা আছে সকল আসামিদেরকে বিচার করে অন্তত আইন আদালত যে সবার জন্য সমান এটা প্রমাণ হওয়া, আর সকল মামলার বা সকল অপরাধেরই বিচার বাংলাদেশে হয়, এটি আরেকটা প্রমাণ। কারণ এই সাগর রুনি এবং সালমান শাহ হত্যার কিন্তু বিচার হচ্ছিল না, এবং যতবারে চাষিদের আসামিদের নাম দেওয়া হয় না বা এটাকে অন্য মামলা দেখানো হয়, এতে কিন্তু আইন আদালতের জন্য একটি কলঙ্ক ছিল। আমি মনে করছি এই যে সালমান শাহ হত্যার বিচারের মধ্যে দিয়ে অন্তত রাষ্ট্রও কিন্তু কলঙ্কমুক্ত হচ্ছে। এর পক্ষে প্রথম দিন আইনজীবী না দাঁড়ানোর আরেকটা কারণ হলো যে ডনের পরিবার তারা যেহেতু সচেতন, তারা অভিজ্ঞ জনদের সাথে বা অন্য আইনজীবীদের সাথে ডিসকাশন করেছে যে যেহেতু এটি বাংলাদেশের একটি আলোচিত মামলা, এই জন্য প্রথম দিকে যদি তার আইনজীবী দাঁড়ায় এবং এটা দেখেছি কি জামিন তো দিবেই না, বরঞ্চ ওই আইনজীবী দেশবাসীর কাছে একটা নিগৃহীত কিংবা নিন্দার কারণ হয়ে যেতে পারে। তা আইনজীবী কৌশল করে পার্টিকে এই বলে আশ্বস্ত করেছে যে যেহেতু এটা নন বেলেবল সেকশন এবং ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলাটা জামিন দিবে না, সেক্ষেত্রে আজকে শুনানি করে চাঞ্চল্যকর মামলার আজকে শুনানি করে তাহলে আইনজীবীও যেমন ফোকাস হতে চান না, আবার এই ডনের বিষয়টাকে একটু নিবৃত্তে রাখার জন্যই মূলত আসলে এই আইনজীবী ওই দিন উপস্থিত ছিল না। কারণ আইনজীবীর পক্ষে যেহেতু ডন বাংলাদেশের কিন্তু নিঃসন্দেহে একটা খলনায়ক, যেহেতু সে একজন পরিচিত মানুষ, আর সব আসামিদের জন্য তো একজন আইনজীবী লাগবে। উইদাউট লয়ার আপনি কিন্তু আসামি রিলিজ হবে না, সেক্ষেত্রে আইনজীবীর তো একজন প্রয়োজন আছে। এই জন্য দেরিতে হইলো না বা আরও বড় হইলো, আইনজীবী কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হইতো এবং নিয়োগ দিতে হইতো। সালমান শাহ ওয়াইফকে নিয়ে কি বলবেন? দেখুন, আমরা তখন কিন্তু সালমান শাহর একজন আমি ভক্ত ছিলাম 90 দশকে। ওয়াইফকে নিয়ে বলেছি জি, তখন আমরা এই সালমান শাহর হারানোর শোকে কিন্তু আমরা খুব শোকায়িত ছিলাম। তো সামিরাকে তখন আমরা ক্রিমিনাল হিসেবে দেখেছি, যে এই সামিরার কারণে সামিরা শত্রুতা করে ডন বা তাদেরকে দিয়ে আজিজ মোহাম্মদ বা এই গ্রুপটাই মূলত সালমান শাহকে এই অল্প বয়সে তাকে নিঃশেষ করে দিয়েছে। মহানায়কের মহাপ্রাণ হয়েছে আজিজ মোহাম্মদ, এই যে তার স্ত্রী সামিরা, ডন, এই গংদের কারণেই। এবং সামিরা কিন্তু আমরা দেখেছি 3টি বিয়ে করেছে, এবং এই সামিরা কিন্তু ইতিমধ্যে আইনের জালে ফেসে যাচ্ছেন। এতদিন সামিরারা কিন্তু আমলিক সরকার যখন ক্ষমতা ছিল, তারা আমলিক সরকারে তাদের কিন্তু শক্তিশালী উইং ছিল, যার ধরুন তারা পেরেছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে এই মামলাটাকে হত্যা মামলা রুজু করা হয়েছে, এবং সামিরাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে। সামিরা অ্যারেস্ট হবে, এবং অ্যারেস্ট হলে সে বিচারের আওতায় আসবে। বিচারে সামিরাকে প্রমাণ করতে হবে সে দোষী নাকি নির্দোষ। বাংলাদেশের আইন আদালতের যে শক্ত অবস্থান আছে, সালমান শাহর মাকে হুমকি দিয়ে কিছুই করতে পারবে না। কারণ সালমান শাহ মা কিন্তু 29 বছর ধরে একটা প্রতিবাদী মা, এবং সে এই সংগ্রাম করেই কিন্তু সে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, এবং মা হিসেবে সে সফল হয়েছে। যেখানে সালমান শাহর হত্যাটা কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল 29 বছর ধরে, সালমান শাহর হত্যার বিচার হচ্ছিল না, সেখানে মা এবং তার ভাইরা সংগ্রাম করেই কিন্তু এই অপমৃত্যুর মামলাটাকে হত্যা মামলা রুজু করতে সক্ষম হয়েছে, এবং দণ্ডবিধি 302 দ্বারা মামলাটি রুজু করতে সক্ষম হয়েছে। এই জন্য নীলা চৌধুরী দমে যাওয়ার পাত্রী না, সে থামবে না। তার সন্তানের বিচার হওয়ার পরেই এবং তার সন্তানের ন্যায় বিচার নিশ্চিত হওয়ার পরেই সে থামবে না। আচ্ছা, আপনার চেম্বার সামিরা ভারতে পালাইছে, আর এদিকে সালমান শাহের কেসের আয়ুকে চেঞ্জ করা হয়েছে। ওয়াও, হোয়াট আ সার্কাস্টিক স্টোরি। মানে যখনই সালমান শাহর কেসের কোনো একটা সমাপ্তির দিকে আসবে, তখনই আয়ু পাল্টে দেয়। আয়ু পাল্টানো মানে কি? আয়ু পাল্টানো হচ্ছে গিয়ে নতুন আয়ু আসবে, সে আবার নতুন করে ইনভেস্টিগেট করবে, আবার নতুন করে সব করবে, খোঁজ খবর নিবে, আবার মানে কেসটাকে প্রলং করা, লম্বা করা। এখন কি করবে আসলে? মানে
সব দিকেরই তো একটা চাপ আছে, চাপটা তো সামলাইতে হয় আসলে সবাইকেই। এদিকে সালমান শাহর ভক্তদের চাপ, সালমান শাহর মায়ের চাপ, মামার চাপ, ওদিকে সামিরার চাপ, আব্দুল আজিজের চাপ, সামিরার পরিবারের চাপ, শাবনূরের চাপ। আসলে চাপে চাপে পিষ্ট হয়ে গেছে প্রশাসন। এত চাপ তারা সহ্য করতে পারছে না, যার কারণে আয়ু চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছে, একটু বিরতি, একটু দীর্ঘশ্বাস নেই। মানে চাপটা বেশি হয়ে যাচ্ছে এত দ্রুত। বাংলাদেশে 30 বছর লাগছে একটা তথ্য বের করতে, একটা রায় দিতে। হ্যাঁ, রায় হয়েছে, এর আগে রায় হয়েছে, কিন্তু সেটা সন্তুষ্ট প্রকাশ করে নাই সালমান শাহর মা এবং তার পরিবার এবং সালমান শাহর ভক্তরা। আপিল করছে তারা, নতুন করে এটাকে হত্যা মামলা করা হয়েছে আত্মহত্যা মামলা থেকে। আগে যে অবস্থা ছিল আসামিদের, এখন আসামিদের অবস্থা আরো নাজেহাল, আরো আরো খারাপ অবস্থা। আগে আসামিরা, ডন এক ফাইট ডিরেক্টরকে বলছে যে সে সালমান শাহ মারা যাওয়ার পরে লুকিয়েছিল পুলিশের উপদেশে, পুলিশের পরামর্শে, মানে প্রশাসনের পরামর্শে। প্রশাসন তাকে বলছে যে আপনি এই মুহূর্তে বেরোন না, বেরোলে সবাই যেহেতু আপনাকে সন্দেহ করছে, বেরোলে আপনার ক্ষতি হবে। প্রশাসনের সঙ্গে তার রেগুলার যোগাযোগ ছিল। এখন এই কথা যদি সত্য হয়ে থাকে, সবই তো প্রশাসনই করছে ভাই। সামিরের তো প্রশাসনই ব্যান করে দিছে। দেশ ত্যাগের যখন নিষেধাজ্ঞা আসছে, শুধুমাত্র পাসপোর্টে কেন প্রশাসন অ্যাক্টিভ, এয়ারপোর্টে কেন প্রশাসন অ্যাক্টিভ হবে? এয়ারপোর্ট ছাড়াও তো দেশ ত্যাগ করা যায়। তারা কি ভাবছিল যে সামিরার যে উচ্চাভিলাষিতা বা সামিরার যে নাক উঁচা স্বভাব, সে ভারতের মতো কান্ট্রিতে যাবে না পালাইলে সে আমেরিকায় গিয়ে থাকবে বা লন্ডনে গিয়ে থাকবে। এরকম একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে প্রশাসনের কোনো সিদ্ধান্ত তারা গেছে কিনা আমি জানি না, বাট সামিরা পালাইছে বাই রোডে, এটা বলছে ভারতের এক নাগরিক। নীলা চৌধুরী আন্টির বক্তব্য এটা শুনলাম যে সে বাই রোডে পালাইছে। এখন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বাই রোডে পালায় থাকে, পুলিশের কাছে ইনফরমেশন নাই। দিস ইজ অ্যাবসার্ড। বাংলাদেশ পুলিশ সব জানে, সব, কিন্তু তাদের আসলে হাত পা বাঁধা। কারণ তারা রাজনৈতিক বলয় থেকে মুক্ত না। প্রশাসনের কোন একটা জায়গা থেকে যদি তাদেরকে একটা হুকুম করা হয়, আগে সেই হুকুমটা পালন করতে হবে। সো দে আর মেন্ট টু ফলো অর্ডার্স। তারা অর্ডার ফলো করার জন্যই তারা আসলে স্ট্যাবলিশ হয়েছে। এখন অর্ডার ফলো না করলে তো সমস্যা। কার অর্ডার পাইয়া সামিরাকে আটকাইলো না, কার অর্ডার পাইয়া সামিরাকে ধরলো না, এইটা একটা বিশাল কোশ্চেন। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আনভির সোভান বসুন্ধরা গ্রুপের, সে যখন আওয়ামী লীগ আমলে তার একটা হত্যা মামলা হইল তার বিরুদ্ধে, সে আওয়ামী লীগ আমলে ঠিকঠাক ছিল, যেই ইন্টারিম গভর্নমেন্ট আসলো সে পালাইলো। আবার যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো সে বীর দর্পে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকলো। তার মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় সে পালাইছে। আর রাজনৈতিক সরকারের আমলে তার এত খোলামেলা আচরণ। সো বেসিক্যালি আমি যেটা বুঝাইতে চাইতেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে কোন দেশে, তখন তার কাছ থেকে সুবিধা পাওয়া যায়। সুবিধা মানে চাইলে আবার সুবিধা দিল তা না, একটা বিশেষ বিনিময় প্রথার মাধ্যমে একটা সুবিধা পাওয়া যায়। সেই বিনিময় প্রথাটা কি আপনারা জানেন।
তো সেই বিনিময় প্রথার একটা আওয়ামী লীগের একটা উদাহরণ হচ্ছে গিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলছিল শেখ হাসিনার সাথে কবরে পর্যন্ত যাইতে সে রাজি আছে, এতটা আনুগত্য সে প্রকাশ করছিল। মানে টাকা পয়সা লাগে দেন, কোনো সাপোর্ট লাগে দেন, বিনিময়ে আমার ছেলেরা কিছু বললেন না। ওয়েল, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো নাই, এখন আছে বিএনপি গভর্নমেন্ট, টাকা পয়সা লাগে দেন, অন্য কিছু লাগে দেন, আমার ছেলেরা কিছু বললেন না। তো এখন বিষয়টা যদি এরকম হয় যে টাকা পয়সা লাগে দেন, অন্য কিছু লাগে দেন, কিন্তু সামিরারে কিছু বললেন না, ব্যাপারটা যদি এইরকম হয় তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বাদল খন্দকার একটা কথা বলতেছিল তার ইন্টারভিউতে যে সামিরার নাকি এত টাকা নাই সে বাদল খন্দকারকে কিনে ফেলে। এদিকে বাদল খন্দকার আগের দিন ছিল সালমান শাহর মৃত্যুর আগের দিন সালমান শাহর সঙ্গে গেল, তার বাসায় গেল, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলো, এবং পরের দিন সে যখন গেছে সালমান শাহর বাসায়, সালমান শাহকে নামাচ্ছে, সেখানে সে সামিরাকে দেখছে। অথচ নীলা আন্টি বলছেন সালমান শাহর মায়ের দাবি সেখানে সামিরা ছিল না। তাহলে বাদল খন্দকারকে আরেকজন সাক্ষী আনতে হবে এটা প্রমাণ করার জন্য যে আরো একজন তার সঙ্গে ছিল, যে দেখছে ওইখানে সামিরাও ছিল। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তাই না? তো একটা কথা বলা সহজ, বাট সেটা এস্টাবলিশ করা, যদি সেটা মিথ্যা হয়, ইভেন সত্য কথাও অনেক সময় এস্টাবলিশ করা কঠিন হয়ে দাঁড়ায়। সো বাদল খন্দকার এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো তার এস্টাবলিশ করতে অনেক কঠিন হয়ে যাবে, তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই জায়গায় না যাই। এখন কথা হলো গিয়া যে ডনকে ধরছে, ডনকে রিমান্ডের আবেদন করবে, রিমান্ডে দিবে, কিন্তু সেইটা না করে আয়ু চেঞ্জ করে দিল, মামলার আয়ু চেঞ্জ করে দিল। এখন তো ডন বেচারা হাজতে একটু আরামায়েশ করবে। হাজতিরা ভাই, হাজতে যখন কোনো সেলিব্রিটি যায়, হাজতে যখন কোনো সেলিব্রিটি যায় তখন কিন্তু সে সেলিব্রিটি ট্রিটমেন্টই পায়, তার কিন্তু কোনো কিছুর অভাব হয় না। নানানজন তারা একটু দেখতে আসে, ছুঁইতে আসে, কথা বলতে আসে। এই মুহূর্তে ডন ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডন অপরাধী না, অথবা ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডন অপরাধী, যাই হোক না কেন, ডনের জন্য সবচাইতে নিরাপদ জায়গা এই মুহূর্তে হচ্ছে জেলখানা। কারণ যেভাবে সালমান শাহের ভক্তদের আক্রোশ 30 বছরে একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, আর মামলা যেখানে হত্যা মামলায় গিয়ে রূপান্তরিত হয়েছে সেইখানে আরো সন্দেহ ঘনীভূত হয়েছে সালমান শাহের ভক্তদের। এখন কোনো এক সালমান শাহের ভক্ত যদি ডনকে রাস্তায় পাইয়া মব সৃষ্টি করে, তাহলে তো খেলা সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। সেই জায়গা থেকে ডনের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে দেশের বাইরে চলে যাওয়া, যেটা সে চেষ্টা করতে পারে নাই। সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশন হচ্ছে জেলে যাওয়া। এখন জেলে আমার কেন জানি মনে হয় সামহাও ডন ইচ্ছা করেই জেলে গেছে। কারণ ডন যদি থানায় যা বলতো ভাই আমরা অ্যারেস্ট করানো, মানে জেলে ঢুকানো, থানা কি হুদাই তারা অ্যারেস্ট করে জেলে ঢুকাবে? জুলাই তো এর আগেই ঢুকাতো, এর আগেই অ্যারেস্ট করতো, এতদিন করেই ফেলতো, করা নাই। কিন্তু সে এয়ারপোর্টে যে একটা উকি মিটছে, কারণ ডন জানে যে এয়ারপোর্ট দিয়ে কিছু মানে পার হওয়ার চেষ্টা করলে তাকে অ্যারেস্ট করা হবে বা তাকে আটকানো হবে, কারণ এয়ারপোর্টে তার ইয়ে আছে, তার ব্যাপারে সংকেত দেয়া আছে। তাই হয়েছে। ডনকে আমি বলবো যে হি ইজ আ ভেরি ক্লেভার পারসন। সে একটা উকি দিছে এয়ারপোর্টে আর তারা জেলখানায় ঢুকে আসছে। জেলখানায় তো তারা কেউ কিছু করতে পারবে না, কোনো ভক্ত, কোনো শুভাকাঙ্ক্ষী কেউ একটা বকাও দিতে পারবে না, একটা ফুলের টোকাও দিতে পারবে না। বাট হিতে বিপরীত হইতে পারে, যদি জেলখানায় সালমান শাহের কোনো ভক্ত পড়ে যায় দাগি আসামি, ইন কেস
সালমান শাহর কোনো ভক্ত জেলখানায় দাগিয়ে আসেন, তাহলে সে ডনের পায়ে কি করবে, বা ডন তার সামনে যায় কি করবে? এটা একটা ইন্টারেস্টিং সিচুয়েশন। যাই হোক, তারপরে বলবো যে জেলখানা একটা খুবই নিরাপদ জায়গা অপরাধীদের জন্য। আপনারা দেখবেন যে একজন অপরাধী যখন জেলে যায়, তার চেহারা একরকম থাকে, জেল থেকে যখন ফেরত আসে তখন তার চেহারা আরো নূর বাইরে যায়, আরো নুরানি হয়ে যায়। তো সেই জায়গা থেকে ডন যেভাবে অ্যারেস্ট হয়ে গেছে আর যেভাবে জেল থেকে বেরোবে, একটু মিলাই দেখেন আমার কথাটা, কাজে এবং কর্মে মিল পান কিনা, যে যেভাবে তাকে ধরা হয়েছে আর যেভাবে সে বেরোবে, দুইটা চেহারা মিলাই দেখেন, দুইটা চেহারা আকাশ পাতাল তফাৎ হবে, নুরানি চেহারা হবে। হয়তো সে জেলে বৈশা অনেক কিছু শিখবে, আত্মশুদ্ধি হবে, আইসা সুফি হয়ে যাবে, দরবেশ হয়ে যাবে, অনেক কিছু বলবে জেলের অভিজ্ঞতা পাওয়ার পরে। বাট হোয়াটএভার ইট ইজ, এই যে সালমান শাহর কেসের আয়ু পরিবর্তন করা এবং সামিরাকে পালিয়ে যেতে সহায়তা করা, এই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে বিচারটাকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই না। বিচারটা দীর্ঘায়িত করা ছাড়া আর কোনো বিষয়, মানে কোনো কিছুই এখানে প্রতীয়মান হয় না। সেই জায়গা থেকে আমার মনে হয় সালমান ভক্তরা যারা মাঠে রাস্তায় অলরেডি নেমে গেছেন বিচারের দাবিতে, গত 2-3 দিন আগে তো তারা প্রেস ক্লাবের সামনেও একটা মানব মিছিল করেছে, মানববন্ধন করেছে, এবং এখন তো রাস্তায় তারা আরো অনেক কর্মসূচি দিবে এই ইস্যুটাকে কেন্দ্র করে, যদি বিচারটা ঠিকঠাক মতো না হয়। সো একবার যখন জুলাইয়ের স্বাদ পেয়ে গেছে বাংলাদেশের মানুষ, তাহলে নিজের দাবি, নিজের অধিকার আদায়ের জন্য মানুষ বারবার রাস্তায় নামবে। রাস্তায় নামা থেকে তাদেরকে বিরত করতে পারবে না, এবং সঠিক এবং সত্য কোনো কিছুর জন্য যদি রাস্তায় নামে, সেটার বিষয়টাই থাকে অন্যরকম, সেটার ভাবমূর্তি থাকে অন্যরকম। তো যাই হোক, আয়ু এটাই যেন শেষ পরিবর্তন হয়। আগের আয়ুর শরীর খারাপ হইতে পারে, পারিবারিক ছুটি দিতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এই আয়ুটার পরে যেন আর আয়ু চেঞ্জ না হয়। আর সামিরা যদি ইন্ডিয়ায় চলে গিয়ে থাকে, তাহলে অপরাধী এক্সচেঞ্জ বা ইন্টারন্যাশনাল ল বা অনেক অপশন আছে বাংলাদেশি অপরাধী ইন্ডিয়া থেকে আনার, এবং এইভাবে আনা হয়েছেও এর আগে। সেই প্রক্রিয়া ফলো করে সামিরাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং খুব দ্রুত এটার একটা নিষ্পত্তি হোক। সবার কাছে অনেক কৃতজ্ঞ আমার প্রাণপ্রিয় দেশবাসী, সালমান শাহ ভক্ত পরিবার, সপরিবারের মা বাবা, সন্তান সন্ততি সবাই এক নামেই আমাকে মা বলেন, মানে আমার পরিবারের একজন আমি মনে করি। এই পুরো লন্ডন, বাংলাদেশ, বিশ্ববাসী, বাঙালি এবং অন্যান্য যারা আমাদের ভক্ত, সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং দোয়া, আমার সালাম রইল। এই লন্ডনে আমি যখন বিগত দিনে আমি লন্ডন ছিলাম, আমার ছেলের কথা নিয়ে, যে পেপার নিয়ে, মামলা নিয়ে আমি কষ্ট পেয়েছি, এখানে এসেছিলাম। একটু আগে বাবু বলেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকে আমি শর্ট টাইমে বলেছি, আমি সবাইকে করতে পারি নাই, আর যারা এখানে আসেন নাই তাদেরকেও আমি মিস করছি। তবে আমি কিন্তু এখান থেকে আজকে শুরুতেই আমি রাজনীতিক হিসাবে, আমি সিলেটের মেয়ে হিসাবে, আমি লন্ডনের প্রেস ক্লাবের একজন সদস্য মনে করি আমাকে। সেই হিসাবে আমি বলবো, আমার ভাইয়েরা, আমার সবাই সিলেটিরা এক হয়ে যাওয়া উচিত। তবে যেখানে ঠিক আছে আলাদা আলাদা অফিস হতে পারে, সবাই সবার সাথে সম্বন্ধ রেখে সবাই সবার কাছে যাবেন। আপনাদেরটা যেমন আমি ব্যক্তি, আমি নীলা চৌধুরী, আজকে আমি আপনার একজন দাওয়াত দিলে আমি সেখানে যাব, আরেকজন আমার দাওয়াত দিলে ওখানে আমার শত্রু আসতে পারে, বাট আমি যাব। আমরা মানুষ হিসাবে, আমরা একজন বললে তো আরেকজনের জানাজায় শরীক হবো না। আপনারা যারা আজকে আসলেন না বা যারা এখানে নাই, একজন মারা গেলে কি আপনারা আসবেন না? সেটা মনে করে আপনারা আসবেন। আমার অনেক ইচ্ছা ছিল যে আজকে সবাইকে আমি এখানে পাবো, তবু আমি চেষ্টা করব তাদেরকেও খুশি করতে। আর যেখান থেকে আমি শুরু করেছিলাম পূর্বেও, এখনো শুরু করছি, আগামীতেও আমার অনেক আন্দোলন হবে। এটা সালমান শাহ হত্যা মামলার সমাপ্তি না ঘটা পর্যন্ত আমি আপনাদেরকে চাই, আমার ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনাদেরকে আমি চাই। আমি আশা করি সবাইকে আমি পাবো। এভাবে আপনারা সাড়া দিবেন, কারণ বাংলাদেশের মানুষ আজকে
ভিজুয়ালি তারা তাকায় আছে এই প্রেস বাংলা, এই লন্ডন বাংলা প্রেসের দিকে। আপনাদের নিউজে আমি নীলা চৌধুরী এখানে আমার পক্ষ থেকে আমার ভাই ইয়ে করছে সিলেটে বাংলাদেশে, তো তারা অপেক্ষা করে আছে আমি কি বলি, আমি কি বলছি, আমি কি ভাবছি, আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আমি 6 তারিখ আমার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেল। আপনার ভোরের বেলা নামাজ পড়তে উঠে আমি দাঁড়াইতে পারি নাই, মাথা ঘুরাচ্ছে। পরে প্রায় 1.5-2 ঘন্টা বাসায় N11 করে ডাক্তার আসলো, 2 ঘন্টা দেখে আমাকে হসপিটাল নিয়ে গেল। পুরো দিন পুরো রাত থাকলাম। পরের দিন সকালে ঠিক ওই টাইম 4টার সময় ডন এয়ারপোর্টে অ্যারেস্ট হয়ে গেল। আমি জানি না এটার সাথে কি দিয়ে আল্লাহ আমাকে বাঁচাই দিলেন, না হলে আমি মরে যেতে পারতাম। আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে সবকিছু ন্যস্ত আছে, আল্লাহই করাচ্ছেন সবকিছু, আল্লাহ জানেন। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান সাহেব বেঁচে গেছে মনে হচ্ছিল। তারপরে আমি বার্মিংহাম একটা বিয়েতে আসলাম, পরে একদিন পরে আমি আসবো না, কিন্তু পাত্রের বাবা দুইজনেই পাগল আমার জন্য। পাত্রের বাবাকে আমি চিনতাম না, উনি গাড়ি পাঠালেন, আমি আসলাম, এসে দেখলাম পাত্রকেও আমি কোলে নিয়েছি। যাই হোক, ওখানে 1-1.5 হাজার মানুষ ছিলেন। আপনারা বিশ্বাস করবেন না কিনা, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। বিয়ে বাড়ির পরিবেশ বদলে গেল। আমি ক্ষুদ্র একটা মানুষ, নীলা চৌধুরী, সালমান শাহর মা। আমি ঢোকার পরে মনে হলো এখানে সালমান শাহর আন্দোলন শুরু হয়ে গেল। টিকটকাররা প্রত্যেকটা মানুষ কপি কপি করে নিয়ে সব ছেড়ে দিয়েছে, সবাই বিচার চায়, কেউ কাঁদছে। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে এসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সলেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। তো আপনার দিকে নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজবেন্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তার ডাকলাম, একজন তেল দিচ্ছে, আমার আবুল আর একটা চাইনিজ মেয়ে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজবেন্ড, আমি আর আমার ছোট ছেলে ঢুকছে, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিল যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত একটা আমার বাসার কাজের ছেলে, বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না, ঘরে ঢুকলাম। সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, 2 জন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমি দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, উঠে না, তখন বিছনায় উঠে গেছি। আমি উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবে কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটম গুলা দেখা গেছে। তখন আমার হাজবেন্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আছো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ঘরে কিন্তু কেউ নাই, সালমান শাহ স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজবেন্ড বলছেন উঁচামুটা কালো করে, আননোন একটু বিদঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরোয় চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা ঘরে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি রিপ্লাই করছি, আমার হাজবেন্ড তাকায় এসে বলছে আপনি কে। তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ, ইমন আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-6 বা 10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফটটা নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজবেন্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে, 20 মিনিট পরে ধন করে লাফটা নেমে গেল।
নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলি যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোট ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজবেন্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে এরকম। হোলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তো স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখে বললো এখানে কিন্তু ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না, হবে না, বলে ওদিকে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সন্ধ্যা মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকার নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপর ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হোলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আছো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাতো লাগায় না, আবার বলছে তুমি স্ট্যাতো দাও, বুক দেখো আমার ছেলে। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে, বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই, আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে সিএমএইচে চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে, বলে না আপনি যেতে পারবেন না, আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন আনতে হবে, যেতে দিবে না। বলে সে ট্রলিটা বারান্দায় নিয়ে রেখে দিল। তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করলেন ওকে কি করতে, উনি চলে গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে। আমি ওখানে থাকলাম, আমার ছোট ছেলে কোথায় নাই, আমার খেয়ালও ছিল না। ওখান থেকে আমার ছোট ছেলে চলে গেছে তার ভাবিকে আনতে, মানে স্ক্যাটন রোডে ইমনের বাসায়। ওখানে গিয়ে সে উপরে গিয়ে দেখলো যে ওই রুবি টুবিয়ারা বসে গল্প করতেছে, সামিরা বসা সুন্দর ওয়েল ড্রেসে। ও ভিতরে একটা রুমে ঢুকে বসে, ভাবি এদিকে উঠে আসো। রুমে গেছে, পরে বলছে যে ভাবি আমার ভাই কি হয়েছে। তো কি হয়েছে জিজ্ঞেস বলে, আমি জানি না ভাই, আমি জানি না। বলে তুমি জানো না তো কে জানবে আমার ভাই কি হয়েছে। তখন সে দরজা লাগাই দিছে, সামিরা লাগাই দিয়ে মানে বিল্টুর পায়ে ধরে বলছে ভাই আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। বলে টান দিয়ে দরজা খুলে দৌড় দিয়ে পালাই গেল। পরে শাহান বের হয়ে দেখলো আর কোনো উপায় নাই, সে বাড়ির তালা দিয়ে, ওর একটা ফ্রেন্ড ছিল আহরার, নেমে নিচে তালা দিয়ে নিচে নেমে আসছে, 4 তলায় এসে লিফটটা আটকে গেলে দরজা খুলে গেল। মানে ওকে দুইজনকে ধস্তাধস্তি করে কয়েকজন লোক নামাইতে চেষ্টা করলো। তখন ওখানে সামিরাকে দেখছে, সামিরা দাঁড়ানো, নামা, ওই যে যাচ্ছে নামা। তো ওরাও নামতে চায় নাই, নামে নাই, ওরাও ধাক্কা দিয়ে ফেলে লিফট আবার টিপ দিছে, দিয়ে নিচে নেমে গেছে। নিচে নামার পরে আবার মেইন গেট বন্ধ করে দিছে, মানে তাকে মেরে ফেলতে চাইছে। তখন অন্য একটা দেলওয়ার এসে দরজা খুলে দিয়ে বলছে ভাইয়া পালা। ওই পালাই আস, তারা মেডিকেলে আসছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম 10-12টা ছেলে হঠাৎ, আমি তো বলছি একটা চাদর দাও, দিল না মেডিকেলে, একটা চাদর দিল না শরীরটা ঢাকার জন্য। আমি কাঁদতেছি, আমি চুমা দিচ্ছি। আমার হঠাৎ মনে হলো যে আমি শুনছি মানুষ মারা গেলে পায়খানা হয়, তো আমার ছেলে যদি মরে গেছে হয়তো পায়খানা হয়েছে। আমি সব দিকে দেখলাম, দেখে প্যান্টের ভিজে হাত ঢুকাইতে গিয়ে এখানে দেখি একটা প্যান্টের মধ্যে ট্যাগ লাগানো, মানে নতুন, পায়খানা পেশাব কিচ্ছু নাই, পরিষ্কার। আমি ওখানে কখনো ফিট হচ্ছি, কখনো উঠতেছি, এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আবার এই 10-12 জন লোক, একদম এই আপনাদের মতো জোয়ান ছেলেরা, 22 থেকে 24 এরকম হবে। পরে এসে বললো আন্টি আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে মেরে ফেলছে, আপনার ছেলে মারা গেছে, আমরা যদি এখন পোস্টমর্টম না করি তাহলে কিন্তু বিচার পাবো না। বলে কথা বলতে বলতে আমি ছিল না, নিও না, আমার ছেলেকে আমি সিএমএইচে নিয়ে যাব। ওরা ট্রলি টেনে নেয় নাই, ট্রলিকে করারের মতো করে কাঁধে নিয়ে নিছে, নিয়ে তারা দৌড়াচ্ছে আর আমি পিছিয়ে দৌড়াচ্ছি। দৌড়াই নিয়ে মর্গের সামনে একটা বারান্দায় আমাদের ঢুকাই দিয়ে আমি আর আমার ছেলে লক করে দিয়ে চলে গেল। ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড আসছেন পারমিশন নিয়ে, তারাও আসলো, এসে মর্গে নিয়ে গেল ওকে নিয়ে। ওখানে আমার হাজবেন্ডকে পাই না। এখন হাজবেন্ডকে দেখলাম একটা রুমে, উনি বসে আছেন, উনি কাঁদতেছেন, চিৎকার করেই কাঁদতেছেন। আর পাশে পুলিশ একটা কাগজ দিয়ে তাকে বলতেছে সই করেন স্যার। এর মধ্যে আমি ঢুকে গেছি, ঢুকে আমি কোথাও সইটি করবে না, কোন সই করবে না, আমার ছেলেকে নিয়ে আমরা সিএমএইচে যাব। তো ওরা বলতেছে তো তাকে যে এটা পোস্টমর্টমের জন্য আপনি সই করবেন, বলে সাইডে ওখানে সই দিল। এখন আমি খুঁজি শাহরান কই, বিল্টুকে তো পাই না। আবার সামনে আগায় গিয়ে দেখলাম আমার সালমান শোয়া। তখন আমার মাথায় একদম ঘুরে গেছে, আমি কাঁদতে ওকে একটুখানি দেখে আমি আমার শাহরান কই গিয়ে দেখি ছোট্ট একটা রুমে পুলিশরা ওকে দিয়েও কি লেখাচ্ছে। এই লেখাগুলোই কিন্তু পরবর্তীতে ওরা লেখাই নিছে যে এটা শাহরান নাকি সাক্ষী পোস্টমর্টমের,
তো পোস্টমর্টম লাশ তো শোয়া, ছেলে তো শোয়া, আর এটা ছোট করে, তখন ওকে টান দিয়ে তুলে আমি বলছি আমার একটা মরে গেছে আর আরেকটাকে তোমরা কি করতে আনছো এখানে, ওঠো তোমরা। ওই আহলারেরও সই নিছে, এরও সই নিছে যে তারা পোস্টমর্টম দেখেছে, আই উইটনেস, কিন্তু আসলে আই উইটনেস নাই। সংক্ষেপ এখানেই শেষ। তারপরে যখন বার করলো, আরেকটা ঘটনা আপনারা শুনছেন, রমেশ বলছে যে সালমান শাহকে শেষে প্রাণ ছিল ওই সময় মারা হয়েছে, তারা বলা হয়েছে তাকে শেষ করে দেন, শেষ করা হয়েছে। আমরা যে প্রথম জানছি ওরা চিঠি পাইছে বলে পকেটে, বলছে আবুল বলছে তার পকেটে তো পায় নাই, তারা গোসল করাইছে। তারা কে পারমিশন দিল সামিরাকে যে গোসল করাও আর ই করো? তো আমরা তো জানলাম না, আমরা না জানতে তারা সব করে ফেলছে। আচ্ছা যাই হোক, তারপরে যখন আমি বুকের মধ্যে কিন্তু সাদা কাপড়ের বুকে আমি রক্ত দেখছি, দেখে আমার সাধারণ মনে আমি বলছি আমার ছেলেকে কাটলো কে, কারণ মরা মানুষের তো এরকম হয় না সাধারণত শুনছি। তখন অনেকেই বলছেন, আমার হাজবেন্ডে বলছেন পরে যে তুমি এগুলো কি বলছো, পাগল হয়ে গেছো নাকি। এখন রমেশ স্বীকার দিচ্ছে যে প্রাণ ছিল। তখন ওই ডাক্তার, কি হিন্দু ডাক্তার, ডাক্তার বাড়ি আর তেজেন্দ্রলাল দাস, তারা নাকি আসছেন, এসে ওনারা বলছেন এটা শেষ করতে হবে ওনাদের নির্দেশে। এখন আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং যারা প্রশাসনিক ভাবে সিআইডির কাছে, যে তেজেন দাস ডক্টর বাড়িকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তারা এই যে এটা করেছেন যেটা সেকেন্ড টাইম, সে তার প্রাণে হয়তো বাঁচতে পারতো, বাঁচানো যেত। আর প্রথম যখন আসামিরা তাকে মারা গেছে বলে তারা যে সার্টিফিকেট, তারা ইনজেকশন দিয়েছে, তারা ক্লোরোফর্ম করেছে, অনেক কিছু, তারপরে যখন সেকেন্ড টাইম করছে এদেরকেও ঠিক সেম ভাবে সমানভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরও ফাঁসি আমি দাবি জানাচ্ছি। এখন কথা হলো, আমরা বর্তমান সিচুয়েশনে আমাদের ধরা পড়েছে ডন, বহুদিন 30 বছর প্রতীক্ষার পরে ডন সামিরা মিলে আমার চরিত্রিক অনেক বর্ণনা দিয়েছে। আমি যাই হই, আমি এটার কোনো করি না, আক্ষেপও করি না, এটার আমি জবাবও আমি দিব না, কারণ আসামি অনেক কথাই বলবে। আমি যদি খারাপ হতাম তাহলে আমার সন্তান খারাপ হতো, আমার সন্তান এত ভালো হতো না। আমার পরিবেশেতেই তো আমার সন্তান বড় হয়েছে। আমি যাই হই, ও যা বলে যাই বলুক, কিন্তু আমার কিছু যায় আসে না। আমি আসামিদের একদম সুষ্ঠুভাবে তাদের বিচার এবং তাদের গ্রেফতার, ইতিমধ্যেই আমার প্রধান আসামিদের আমি গ্রেফতার চাই। ডন আজকে এতদিন হয়ে গ্রেফতার হয়েছে, তাকে এখনো রিমান্ডে কেন নেওয়া হলো না, আমার প্রধান প্রশ্ন। তাকে তাৎক্ষণিকভাবে রিমান্ডে নিলে যে রেজাল্টটা আসতো, এখন কি তা আসবে? আমার জানা আছে যে আমি পলিটিক্স করেছি, আমি নিজে কারাবরণ করেছি, জেলের ভিতরে 54 আসামি ঢুকে যায়, ঢুকে আসামিকে সিকিউরিটি দেওয়ার জন্য ভিতরে ঢুকাই নেওয়া হয়, ভিতরে অনেক রকম সমঝোতা হয়। কি হচ্ছে ভিতরে? সরকারের কাছে আমার প্রশ্ন, তাহলে ভিতরে কি হচ্ছে? আজকে প্রায় 7 দিন, 7 তারিখ ধরছে, 7 তারিখ না, 7 থেকে আজকে, হ্যাঁ 7 দিন পুরা। এই 7 দিনে ভিতরে কি কিছু হয়েছে? আমাদের যাদের যে এজেন্সির হাতে, আমাদের সিআইডি বলতে পারবেন ভিতরে কি হচ্ছে? আমি এই প্রশ্নটা আমি করছি যে সিআইডি আমাকে, ইতিমধ্যেই তারা একটা রদবদল হয়ে গেছে, আমাদের আইও চেঞ্জ হয়ে গেছেন, তারপরে আরো অনেক ইয়ে আছে, তো যে না ঠিক আছে, আর এখানে অনেক রদবদল হয়ে গেছে, হয়তো আমাদের ভালোর জন্যই বা আমাদের মামলার ভালোর জন্যই। আমি আশাবাদী যে বর্তমান সরকারের সময় আমাদের মামলাটা হত্যা মামলা হলো, এতদিন হয় নাই। এতদিন ওই প্ররোচনায় আত্মহত্যা মামলা করেই রেখেছিল। আত্মহত্যা তো এটা কোনোদিনও না, এটা আত্মহত্যা নয়, কারণ এটা আমি সাক্ষী, আমি প্রমাণ। আমার ছেলে সন্ধ্যে 6টার সময় কথা বলে গেছে, রাত্রে বাড়িতে গেছে 11টায়, তার বাবা ছেড়ে গেছে তাকে, সে রাত্রে এখন ছিল স্বামীর। আমি আরেকটা প্রশ্ন করব যে চিটাগং থেকে সামিরার বাবার গাড়িতে সামিরার বাবার ড্রাইভারকে দিয়ে নিয়ে এই যে ডলি, আমার বাড়ির কাজের মেয়েটাকে সামিরা বাগায় নিয়ে তার মার কাছে রাখছিল অনেকদিন। সালমান শাহ যখন সামিরাকে 4 দিন আগে আনতে গেল, সেই দিন তারা জানলো যে ওর বাবার বাড়িতে এরা আছে, ওই ডলি আছে। ডলি চিটাগং থেকে এই 5 তারিখ কেন ঢাকায় আসলো, এবং আমার কাছে খবর আছে যে একটা গাড়িতে করে 5 জন বুরখাওয়ালা মানুষ আসছে। তো একজন ধরে নিলাম ডলির নেতৃত্বে আসছে, তাহলে 3 জন পিছনে পুরুষ মানুষ ছিল বুরখা পরা, এরাই কিন্তু মার্ডার, এদের সাথে এরা আসছে। ওরা কারা? এটার দায়িত্ব সিআইডি কে। আমি মেসেজ দিয়ে দিচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি, আমরা অনেক মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজগুলো লেপস হচ্ছে কেন? আমার শান্ত মাথায়, আমি একজন মা না শুধু, আমি একজন মানুষও, আমি একজন মার্ডার মামলার একজন প্রত্যক্ষদর্শী, এবং মার্ডার মামলার আমি দাবি জানাচ্ছি এটার বিচার হোক। আমার ছেলে কিভাবে মারা গেল আমার জানা দরকার, কারণ আমি তো আমার ছেলেকে জানি, আমার ছেলেকে আমি বুঝি। 7 দিন আগে আমার ছেলে বলছে তার বউ খারাপ হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, তখন আমি বলছি ছেড়ে দাও,
বলছে আমার এখানে অনেক লগ্নি, অনেক টাকার মা, আমার কেরিয়ারের ব্যাপার আছে, তাদের সাথে জড়িত, আমি ছাড়তে যাব না। ও এতটাই খারাপ হয়েছে যে ও চলে যাবে, তুমি দেখো। ওই যে চলে যাবে, কিন্তু সে চলে যাবে বলেই সে শেষ করে দিল যে সালমান শাহ থাকলে বাইরে সে বোধহয় টিকতে পারবে না বা অন্য কিছু। তারা আগের থেকে এই 5 জন আগের দিন আসছে, ওরা সব সাজানো ছিল। 6 তারিখ যখন সে বিকালে আমার সাথে 6:30টার দিকে কথা হয়েছে, 7টার দিকে আমার হাজবেন্ড ওদের ওখানে গেছেন। সালমান শাহ বলছে যে আব্বা আসার সময় সামিরা নাকি ফোন করে বলছে ওকে নিয়ে আসতে। এগুলো সাজানো জিনিস হচ্ছে, কিন্তু 4 তারিখ চিটাং থেকে আসছে, এই 6 তারিখ 3 তারিখ চিটাং থেকে আসছে। সালমান শাহ যদি আত্মহত্যা করতো, তাহলে যখন সামিরা ছিল না ঘরে, তখন কেন করলো না? তখনই তো করা উচিত ছিল, কিন্তু তখন করেনি। করলো কোথায়? এটা আত্মহত্যা না, এটা আত্মহত্যা না, এটা খুন। তারপরে যখন গেল ইয়েতে, কি বললাম, হ্যাঁ আত্মহত্যা না। তারপরে বললো সামিরা ওখানে গেল, ওই ঘরে আসার পরে সালমান শাহকে উপরে নিয়ে গেল, যখন ঘরে ওখানে শুটিং এ ছিল, ডাবিং শেষ হলো, একটা মিথ্যা, মারাত্মক মিথ্যা একটা কথা বলা হচ্ছে যে সামিরার উপস্থিতিতে শাবনূর সালমান শাহর কানে বা গলায় কামড় দিয়েছে। এটা সোহান বের করেছে এবং সামিরা, সোহান প্রথম শুরু করছে। এটা সোহান সালমান শাহ প্রথম পর্যালোক, এবং 4টা বই সই হয়েছিল সামিরার সালমান শাহ যে সোহানের সঙ্গে। একটা ছবি করার পরে যেমন পরিচালকের সঙ্গে তার দ্বিমত হয়েছে, তাকে কেউ কেয়ার করতো না, টেক কেয়ার করতো না, তেমন গুরুত্ব দেয় নাই তাকে। তারপরে নায়িকার প্রতি বেশি ওরা মনে করেছিল কিয়ামত থেকে কিয়ামত মৌসুমি বেসড হবে, কিন্তু রিলিজ হওয়ার পরে দেখা গেল সালমান শাহ অনেক উপরে আছে। তখন থেকে সালমান শাহ সিদ্ধান্ত নিয়েছে, এবং আমি বলেছিলাম এটা এক নায়িকাকে নিয়ে তুমি কখনোই করবা না, কারণ বিভিন্ন নায়িকা নিয়ে করে তোমার যে এটা গুণটা তুমি কি পারো না সেটা এক্সপোজ করো। সে সেটা রক্ষা করেছে, এবং মৌসুমীর সাথে আর ওই যে 4টা ছবি ছিল সেটা তারা কোষে করে নাই। না করাতে আনন্দ ফিল্মস প্রোডাকশন সোহানেরা এরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণে তারা করছে কি, এরাই কিন্তু ওই খনি গ্রুপের একজন, আজিজ মহম্মদ ভাই গ্রুপের, আজিজ মহম্মদ ভাই পয়সায় এরা কাটে। প্লাস আজিজ মহম্মদ ভাই প্রথমে সালমান শাহকে বলেছিল 5টা ছবি, 5 বছর সালমান শাহ তার সাথে কাজ করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবে না, সে এখানে অমত করেছিল। তারপরে আপনার সেরাটনে আবার একটা ঘটনার মধ্যে সামিরাকে দেখছে তার সাথে জড়াজড়ি অবস্থায়, সালমান শাহ থাপ্পড় মেরেছে, তখন আজিজ বলছে যে তোমারা ওয়াক্স খতম হয়ে গিয়া। সবাই শুনছি, এটা পত্রিকায় আসছে, এটা আমি জানতাম না, আমি পত্রিকায় দেখেছি, জিজ্ঞেস করছি, পরে বলছে মা ওই মুহূর্তে যেটা দরকার ছিল আমার একজন স্বামী যা করে আমি তাই করছি। তা আমি এবার বলছিলাম যে এরা খারাপ মানুষ, এরা তো ভালো করবে না তোমার, তুমি সব কাজে যাও কেন? তখন বলছে তুমি আমাকে দোয়া করো, শুধু এইটুকুই বলছে। আরেকটা জিনিস এটা খণ্ডন করতেই হয়, সামিরা রটাই দিছে, এখনো বলে আমি খারাপ, তখন বলছে আমার ছেলে খারাপ, ওকে অন্যদিকে নিছে। এই যে শাবনূরের সাথে বাচ্চা হয়ে গেছে, প্রেগনেন্সি হয়েছে, সব ফ্রড। কারণ সালমান শাহ যেদিন যায় ব্যাংককে, সামিরা বা শাবনূর আগে গেছে, আমাকে সালাম করে বলছে আম্মা অনেক বড় একটা কাজে যাচ্ছি, তোমার দোয়া আমার দরকার, দোয়া করো কাজটা যেন আমি করতে পারি। যাই হোক, আসছে যখন, না পানি লাগবে না, কিছু না, না ঠিক আছে, ভাই না, আমার ভালো লাগতেছে বলতে। তখন আচ্ছা, তো এটা যে বললো, এটা আমার এই জিনিসটা শেষ করে, এটা সিরিয়ালে আসতেছে, এটা প্রশ্ন আছে সবার যে সালমান শাহ শাবনূরকে প্রেগনেন্ট করে ফেলেছে। আজকে সকালেও নিউজ দেখছি, সালমান শাহ এসে আমাকে বললো ফেরত, খুব মন খারাপ। আমি বললাম কি হলো তোমার এত মন খারাপ কেন, কালকে আসলে আজকে দেখা করতে আসছো? বলে আম্মা যে কাজে গেছিলাম কাজটা হলো না। মানে শাবনূর বলছিল সামিরা এবং আজিজ মহম্মদ ভাই একটা অবনক্সাস একটা ক্যাসেট ওকে হইছে, এটার খবর পেয়েছে সালমান শাহ, এবং ওটা কিভাবে উদ্ধার করা যায় শাবনূর বলছিল আমি ব্যাংকক গিয়ে দিতে পারবো, কিন্তু ওখানে গিয়ে সে পারে নাই, এটাই ঘটনা। কিন্তু এরা রটাই দিয়েছে কি সালমান শাহর দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছে শাবনূর, এটা মানে বদনামি করার জন্য। তখন তাকে এগুলি এভাবে মোবিলাইজ করছে তারা, এগুলো সব ভুল, এগুলো মিথ্যা। এখন বানোয়াট যাই হোক, ডনের সাথে শেষের দিকে কিন্তু তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তার বাসায় আসতে নিষেধ করছিল, এবং ডন বলতেছে সে সামিরাকে আনতে গেছিল, গিয়ে ওখান থেকে এসে বগুড়ায় গেছে। না, মোটেও না, সামিরাকে আনতে সালমান আর শাহরান 2 জন গেছে, আর কেউ যায় নাই। যাই হোক, বগুড়া মারা যাওয়ার দিন ডন কিন্তু বগুড়ায় ছিল না, আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। 164 এর রিজবির যে সাক্ষীটা আপনারা দেখবেন, আপনারা তো এগুলি বিশেষজ্ঞ, আপনাদের দেখতে হবে, জানতে হবে। ওটার মধ্যে ভালো রকম দেখবেন যে বগুড়ায়
রিজভির সাক্ষীতে বলছে রাতে মার্ডারটা হওয়ার পরে ভোর 6টার সময় না 5টার সময় সবাই পিছনের গেট দিয়ে নিচে নামে, সামিরার মা সহ নেমে। সামিরার মা চিটাগাং গেছে, সামিরার বাবার নাম উল্লেখ নাই ওখানে, সামিরার বাবা ঢাকায় ছিল, এবং রিজভি, ডন এরা সবাই নিচের দিকে নেমে নিচ থেকে তারা গেছে। এবং রিজভির কাছে একটা সাইকেল ছিল, ও আগে দিয়েছিল কাজ করার জন্য, রিজভির ওই সাইকেলটা ওরা রেখে দিয়েছে, যার কারণে ও খুব কষ্ট করে বাড়িতে ভাঙা গেছে। ভাঙা গিয়ে দেখছে তার বোন আত্মহত্যা করতে চাইছে সালমান শাহর খবর পেয়ে, তখন সে এগুলা রিয়েলাইজ করছে যে আমি এটা কি করলাম বলে দিব। তখন ঢাকা আসার পরে তারা এরকম সাদাই আমার বাসায় পাঠাইছে। কিন্তু আমার আসামিরা বলতেছে আমি শিখাইছি রিজভিকে। আমি কোথা থেকে শিখাবো? আমার একটা ছেলে মারা গেছে, আমার স্বামী কোর্ট কেস চালাচ্ছে, কোনো মা এটা করতে পারে না। এগুলো অমান্তর কথাগুলি বাদ দিয়ে এখন ডন ধরা পড়েছে, ডন বলতে পারবে, এবং যাতে যেভাবে বলাইতে হয় সেইভাবে বলাইতে হবে যে একটা মার্ডারের কিভাবে খুন করেছে, কিভাবে কি হয়েছে, এইগুলি আদ্যবান্ত যেটুক আমি জানি বা যেটুক সহজ করে আমি বলছি, আপনারা প্রশ্ন করে না হয়। তারেক ভাই এই কোন আমার না তারেক আইও সামনে আমি 1996 দেখা তখন থেকে আপনি আপনার ছেলে এই 30 বছরের মধ্যে অনেক কিছু ঘটেছে। হয়তো আপনি গ্রেফতার হয়েছে, আপনি কতটুকু আশাবাদী যে এই সরকারের আমলে, বিগত কয়েকটা সরকার দেখেছে, এই সরকারের আমলে কতটুকু আশাবাদী যে আপনার ছেলে হত্যার প্রকৃত বিচারটা হইবে? নিশ্চয়ই আশাবাদী। দেখেন, আমি আগেও কিন্তু সালমান শাহ যেদিন মারা গেছে আমি বেরোয় নিয়ে মর্গে গেছি, এখানে গেছি, সবখানে গেছি। কেন গিয়েছিলাম? আমি একজন মা, আমার প্রত্যাশা ছিল যে আমি যেখানেই যাব, আমার ছেলে মারা গেছে, আমি ভিকটিম, আমি সাহায্য পাবো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বিগত দিনে কেন যেন তারা আমার কথা শুনেনি, কি জন্য জানি না আমি। এটা তো আমার ছেলে তো কোনো ডাকাতি করে নাই, রাষ্ট্রদ্রোহী ছিল না, দেশেরই একজন প্রথম শ্রেণীর নাগরিক, যার দ্বারা তারা এখনো ট্যাক্স পাচ্ছেন, এখনো ছবি মুভি চললে ট্যাক্স পাচ্ছেন। তো আমি কেন বিচার পেলাম না? আমি জানি না, আমার অজানা একটা কোন হাত এটা করেছে। তখনও আমি আশাবাদী ছিলাম, আমি আশাহত হয়েছি। আমি এখনো আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রাখি, এবং সরকারের উপর বিশ্বাস আছে, এবং বিশ্বাসটা দৃঢ় হয়েছে এই জন্য যে এই আমলেই আমার মামলাটা হত্যা মামলা হতে পেরেছে, এবং এই মামলা এই সময়েই আমার একজন আসামি গ্রেফতার হয়েছে। সুতরাং আমার হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমি আশাবাদী এটা আমি বিচার পাবো। থ্যাংক ইউ। আমি জয়নুল আবেদিন, আমি বাংলা সংবাদ থেকে এসেছি। আমার প্রশ্ন, এখানে যারা আছি আমরা সবাই কিন্তু ইন্টারেক্টেড যে সালমান শাহ তার বিচার চাই। আপনি অনেক কথা বলেছেন, আপনার কথার মধ্যে অনেক উত্তরে চলে আসছে, সেই কারণে প্রশ্ন বলা কম সুযোগ আছে এখানে। তো এরপরে দুই একটা প্রশ্ন করি। এখানে প্রথমে আপনি যে বললেন আসামির কথা, মানে একজন আসামি মানে এখানে গ্রেফতার হয়েছে, কিন্তু কয়জন আসামি এখানে অভিযুক্ত আছে? ফার্স্ট সেকেন্ড তারিখটা বলেন না যদি একটু ভালো হয়। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, দীর্ঘ 30 বছর পরে এই যে হত্যা মামলাটা হলো, এটা আগে হলো না কেন? এটা রহস্যটা কি ছিল? এই প্রশ্নটা তো আমারও, আপনার প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমারও বিশ্বের সবার, আপনার আমার শুধু না, সবার। তো এটার হলো প্রভাবিত ছিল যারা খুন করেছে, তারা অনেক শক্তিশালী, এবং তারা খুন করেছে, তারা এটা তো চাইবেই। ইন্ডিয়াতে একটা কি যেন কি ছেলেটা একটা হিন্দু ছেলে মারা গেল, নায়ক, যাই হোক সুশান্ত, তার মামলায় আসামি গ্রেফতার হয়ে, আসামির কিন্তু কোনো খবর নাই আর। বিকজ অফ দ্যাট আই এম ওয়ারিড অ্যাবাউট দিস। আমারও কি তাই হবে? আমারও কি তাই হবে? সিমিলার মামলা কিন্তু এটা। সালমান কি বললো, ওটার নাম কি? সুশান্ত কিন্তু আত্মহত্যা করে নাই, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে ঝুলানো হয়েছে। কিন্তু সালমান শাহর ব্যাপারে যেটা ঘটেছে, যে সালমান শাহকে কিন্তু ঝুলানো হয় নাই, এই কথাটা আপনারা লেখার মধ্যে লেখেন ঝুলন্ত পাওয়া গেছে। এটা ড্যাম লাই, কেউ ঝুলন্ত পায় নাই। আপনারা এটার জন্য একটা স্টেটমেন্ট দেখেন, এনাফ আপনার জন্য করতে দেবো।
একটা স্টেটমেন্ট এনাফ, কারণ ওই ডিসিডিবি তখন করেন নাই, তখন কিন্তু উনি বলছেন আত্মহত্যা করেছে, মামলা এতদিন দীর্ঘায়িত হয়েছে ডিসিডিবি। কিন্তু এখন এই যে 2 বছর 3 বছর আগে এনটিভিতে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন আমি তো লাশ নামাই নাই, আমার পুলিশের লোক তো নামাই নাই। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওই সুরতহাল রিপোর্টে ডাউট আছে, তাহলে তো মামলা এখানেই খতম, এরপরে কেন অগ্রসর হয়? তাহলে তো এটা হত্যা, এটা তো আত্মহত্যা না। আমি মা বাবা আমরা গেলে লাশ নামাবো, প্রত্যেকটা সুইসাইডাল কেসে আমি রাজনীতি করি, আমার আত্মীয় স্বজন আছে, বহু মানুষ মারা গেছে দেখছি, ঝুলে আছে, কেউ মা বাবা ধরতেছে না, পুলিশ আসবে নামাবে। সেখানে কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা, এত বড় ক্ষমতা যারা খুন করলো, খুন করে দড়ি টানাই রাখছে, দড়ি এখনো কাটা আছে সোজা, দড়িটা কই? 3টা দড়ি সালমান শাহ মরার জন্য কি 3-4টা দড়ি একখানে গুলি করছে? অথচ 164-এ বলা হয়েছে যে ডন কোমরের মধ্যে দড়ি বেঁধে জ্যাকেট পরে বাসায় ঢুকছে। এই রিজভি বলছে, রিজভিকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, প্রথম কম টাকা দেওয়া হয়েছিল, রিজভি মানে নাই, এই ডন মানে নাই। রিজভিটাই 164-এর একজন আসামি, সে 1 বছর জেল খেটে জেল থেকে বের হয়ে সে নাকি লন্ডন চলে আসছে। এখানে আপনাদের প্রশ্নে মাঝখানে ব্রেক করছি, রিজভি লন্ডন আসলো কিভাবে? সে বলতেছে প্লেন চ্যাটার করে চলে আসছে। বাংলার একটা দরিদ্র গরিব ছেলে যার ব্যাংকের, তাকে আমার বাসায় ধৃত ঢুকছে, আমার বাসায় সে আরেকটা পরিচয় নিয়ে লেনিন সালমান শাহ, মানে আমার বাসায় আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলে হিসাবে আসছে, ওর ভাই নাকি সে আসছে ঢুকছে। পরে আমার বাসায় তখন প্রায় অন্যান্য মানুষ ঢুকতো, তা আমরা এইভাবে পুলিশে দিতাম বা বার করে দিতাম। ওটা ঢোকার পরে সে অনেকে দেখে, আমরা বেশ কম অসুবিধা দেখে আমরা পুলিশকে ইনফর্ম করছি। পুলিশ এসে যখন তার পকেটে অনেক বড় অ্যামাউন্টের একটা চেক পেয়েছে, তখন ডাউট করছে। তারপরে আরো অনেক কিছু পাওয়ার পরে তারা বলছে আমরা তো ওকে নিয়ে যেতে হবে। তখন আমার হাজবেন্ড, আমি কিন্তু কিছু জানি না, আমার হাজবেন্ড বলতেছে ঠিক আছে পুলিশ নিয়ে যেতে যাচ্ছে, নিয়ে যাবে। নিয়ে গিয়ে সারাদিন রয়েছে, তাকে ইন্টারোগেশন করা হয়েছে। রাত্রে 12টার দিকে ফোন দিয়েছে যে স্যার আপনাকে ম্যাডামকে নিয়ে আসতে হবে। বলে কেন? যে আমরা অনেক কিছু পেয়েছি। ওই যে 64-এর তার সাক্ষী একজন ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছে সে, আমরা তো জানি না। এখন এরা বলতেছে আমরা শিখাই দিচ্ছি, আমরা কেমনে শিখাইলাম? আচ্ছা আগের কথায় আসলাম, হ্যাঁ ওটাতে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমরা তো চিনি না, হঠাৎ করে রিজভি এসে ওই বাসায় ওই যে বললাম এসে বলতেছে সে এই সালমান হত্যার, ইমনের হত্যার নাকি সে সাথে ছিল। ওখান থেকে রিজভি আমাদের ইয়েতে আসে। রিজভি এখন কথার তার মূল পরিচয় হলো আমার এখানকার বোধহয় 7 না 8 নম্বর আসামি। সে তাকে জেল হয়েছে, 1 বছর জেল খেটে সে ওখান থেকে বের হয়েছে। তো জেল খেটে ফেলছে, সে তো আসামি, তাই না? কেন জেল খাটলো? তাহলে ওটা তো ওখান থেকে দেখা উচিত ছিল। যদি সে নিরপরাধ হয় তাহলে ওখানেও তো আমাকে ডাকা উচিত ছিল, তাই না? তো অপরাধী সে। আচ্ছা তার এখন আদালতে যে আমাদের এই যে আপনার যে প্রশ্নে আমি আসলাম, আদালতে যে রায় হলো 24/10/25 হত্যা মামলায় রূপান্তরিত হলো। ওখানে মহামান্য আদালত বলেছেন যে এটা এই দাগ পাওয়া গেছে, তার শরীরে বিভিন্ন জায়গায় দাগ ছিল, যেটাকে ভিসেরা বা পোস্টমর্টমে এটা মানে ওইটা উল্লেখ করা হয় নাই। আচ্ছা পোস্টমর্টমে বলা হয়েছে যে গলার মধ্যে একটা চন্দ্রাকার দাগ ছিল, কিন্তু দাগ ছিল না। ওই যে সামিরার একটা ফ্যান দিয়ে, সরি সামিরাদের যে একটা ফ্যান ভেঙেছে, ফ্যানের দড়িটা দিয়ে, এটা ভিসারারা বলছে যে দড়ি দিয়ে যদি কেউ চাপ দিয়ে কাউকে এরকম চাপ দেওয়া যায়, সে আত্মহত্যার মতোই মনে হবে সে মারা গেছে। তো ওই স্থানের এটা একটা দাগ ছিল, কিন্তু দড়িটা মোটা, দড়ি হলো রশির দড়ি, আর এটা হলো ফ্যানের দড়ি, ফ্যানের যে ইলেকট্রিকের তার থাকে না সেই তারের মতো। তো সেটা মিলে এটা হলো, এটা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। সবাই প্রশ্ন করবে, ছোট করে আপনারা প্রশ্ন করবেন, আমরাও আপনারা পয়েন্ট দিয়ে উত্তর দিয়ে দিবেন। সবাই প্রশ্ন করবে, আমরা দুটো পয়েন্ট উত্তর অনেকে প্রশ্ন করবে, এটা হয়ে যাবে। আমি ঠিক না দেখলে উত্তরটা একটা প্রশ্ন করে ছোট করে করেন। ঠিক আছে জি জি, সবাই প্রশ্ন করতে চায়। হ্যাঁ আচ্ছা কোন আসামি কি বলছিলেন? আসামি কারা? ওই এটাতে আমি আসছিলাম। রাখো, আদালতের নির্দেশ ছিল যে এটা হত্যা এবং এটা হত্যা মামলায় রূপান্তরিত করা হলো। আসামি ওই 164-এর আসামির জবানবন্দির যে 11 জন, ওদেরকে দিয়ে একটা নতুন মামলা করার জন্য 48 ঘন্টার মধ্যে, তো ওই আসামির 24 ঘন্টার মধ্যে, তো ওই রাত্রেই কিন্তু মামলাটা করা হয়। ওই যে 164-এর আসামি, আমাদের প্রথমে মামলা হয়েছিল, প্রথম ঘরের স্বামীরা হয়তো কাজের লোক টোক সবাইকে দিয়ে, ওই যে যেদিন মারা গেল সেদিন। তো এটা না, এখনকার মামলাটা হচ্ছে 164-এর আসামি যে 11 জন, ওদের দিয়ে। এই 11 জন প্রধান আসামি হলো স্বামীরা,
তার মা লুসি, 3 নম্বর আরো কে যেন একজন আছে, 4 নম্বর ডন, পরবর্তীতে আরো আছে। তো এখন এই প্রধান আসামি সহ বাকি 11 জনকে ইতিমধ্যে ইমিডিয়েট তাদের গ্রেফতার করা প্রয়োজন আমি মনে করি, এবং আমার দাবি তাদের গ্রেফতার করা হোক। আমি বলে দিচ্ছি শাবনুর আসামি কিনা এটা পরে বলবে। আপনি তো বিভিন্ন জায়গায় বলছেন সামিরা হত্যাকাণ্ড ঘটাইছে, সামিরা কেন সালমান শাহকে মারলো, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলেন। এটা তো আমারও প্রশ্ন। সামিরাকে বিয়ে করে আনছিল, সামিরাকে ভালোবাসে বিয়ে করে আনছিল। সামিরা বলবে না না, আমি বিশ্বাস করতে চাই নাই, কিন্তু আপনার সার্কামস্টেন্স, একটা স্বামী যদি ঘরে মারা যায়, ঘরে ওয়াইফ থাকে না, ওয়াইফ দায়ী, ওয়াইফকে ধরে জিজ্ঞাসাবাদ করে আইন বলবে। আর একজন স্ত্রী, আজকে যদি সামিরা মারা যেত স্বাভাবিক ভাবে ঘরে, সালমান শাহ এখন হাজতে থাকতো, তাহলে সামিরা এখন বাইরে কেন? সামিরা প্রথম অবস্থায় সে আমার আসামি, কারণ আমার ছেলের লাশকে আমাকে না জানাইয়া, পুলিশকে না জানাইয়া সে লাশ নামিয়েছে, সে গোসল করিয়েছে, কেন আমি জানলাম না? আদৌ লাশ লটকায় নাই, লাশ তো লটকাই নাই, লাশ তো লটকাই নাই, কিন্তু কেন আমি জানলাম না? আমি কি মা ছিলাম না? আমি তো মা ছিলাম, মার থেকে কি স্ত্রী বড়? আমার কাছে আমার ছেলে মরলো না, সামিরা যখন বাইরে ছিল। সামিরা আসার 4 দিন পরে আমার ছেলে মারা যায় কেন? লাশ যদি ঝুলন্ত থাকে তাহলে পুলিশ ডাকে, মা বাপকে হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলা বুঝি। সালমান শাহ অনেক জনপ্রিয় একজন, হাজার হাজার লক্ষ লক্ষ আপনার মতো এত একজন জনপ্রিয় নেত্রী এবং আপনার ছেলে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের একটা হার্টথ্রব নায়ক ছিল। উনার যে একটা কেস, আপনি প্রথম থেকেই বলে আসছেন যে এটা একটা হত্যা, কিন্তু আজকে 30 বছর ধরে আপনাকে শুধু এই হত্যা মামলাটা প্রমাণ করার জন্য এখন আসছে। এটা এতদিন সময় নেওয়ার কারণটা কি? আপনি এখন যে সরকার এসেছে, আপনি কতটুকু আশাবাদী যে সরকার আপনার চেষ্টা করে আইনের শাসন প্রতিষ্ঠান? অবশ্যই আমি সব সরকারের সময় আগে বলছি, সব সরকারের প্রতি বিশ্বাস ছিল আমার, এখন আর বিশ্বাস দৃঢ় হয়েছে, যেহেতু এই সরকারের আমলে আমি না, বিশ্ববাসী সবাই হত্যা মামলা হিসাবে পেয়েছি আমরা, যেটা এতদিন চেয়েছিলাম পাই নাই, এবং একজন আসামি ধরা পড়েছে। আমি আশা করি এদেশে আরো অনেক আসামি ধরা পড়বে, এই রুনি হত্যা মামলা, আরো হত্যা মামলা, সবকিছুর বিচার হবে। আমি সব বিচার চাই, এবং সালমান শাহের একটি বিচার না, সালমান শাহের সঙ্গে 42 জন মারা গেছে, সেই 42 জনের হত্যার বিচার চাই। 42 জন, আমার ছেলে একজন, 43 জন। সালমান শাহ যদি আগে মারা গেছে ঘোষণা করা হয়, এবং রমেশের কথা অনুযায়ী সেকেন্ড টাইম যদি আবার তাকে, তার জান প্রাণ ছিল, তারপরে যদি তাকে কেটে মারা হয়, তাহলে একটা মানুষকে 2 বার মারা হয়েছে, এখানে 2টা মারার মামলা হয়। আমি এগুলির বিচার চাই, এদের ফাঁসি চাই সোজা। আমরা এখানে আমার আগে 2 জন দায়িত্ব দিছিলাম, আমার তায়ের ভাই আর আমার নাচ পাশা দেখা করেছেন। তাহের ভাই আসেন, উনি প্রেসিডেন্ট আইসেন। তাহের ভাই আপনি কমিউনিটির পক্ষ থেকে কোনো আইতা সাপোর্ট আছে, প্লিজ আইকা সময় আইতা তাহের ভাই সামনে আইতা, তারেক ভাই এখন চল, তাহের ভাই আরেক ভাই তারেক নো আইও, তারও গাইও ও সাইডে তুমি যাও। আচ্ছা, পরপর 2-3টা কোশ্চেন আপনারা নিয়ে, প্লিজ প্লিজ কার প্রশ্ন আছে? আমার একটা ছোট প্রশ্ন, আবা জি, দীর্ঘদিন থেকে সালমান আপনি হত্যা মামলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বর্তমান সরকারের কাছে আরো বুলবুল ভাই, আমরা জানি বর্তমান সরকারি দলের উনি প্রতিষ্ঠাতাদের একজন, এবং এই বর্তমান সরকারের উচ্চ মহলে এবং সিলেটের যারা মন্ত্রী আছেন, আপনার যে পয়েন্ট গুলা অথবা আইন মন্ত্রীর কাছে পয়েন্ট গুলা তুলে ধরার কোন পরিকল্পনা আছে, যে আপনি যে পয়েন্ট গুলা করতে চাচ্ছেন? আপনার আমি বুঝছি আপনার প্রশ্ন। আচ্ছা, বিসমিল্লাহ, প্রথমে আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, রাইট, কিন্তু আমি যদি রাজনৈতিক হই, আমি সব জনগণের মানুষ, তাই না? এই জন্য এখানে বুলবুল আমার ভাই রাজনীতি করছেন, কি করছে, এটা আমি কিছু মেটাল আনতে চাই না। আমি সালমান শাহর মামলা যেদিন থেকে করতেছি, আমি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। সব সরকারই আমার সরকার, আমি দাবি জানাবো এই সরকারও আমার সেম সরকার। আমি ওনার কাছে পার্সোনালি, দলীয়গত ভাবে আমি আলাদা কিছু চাই না। আমি জানি তারেক সরকারও এভাবে চায় না, খালি বিএনপি খালি না, আমরা সবাই এক। বিএনপির মোটিভই হলো আমরা সবাই এক, প্রথম বাংলাদেশ, তারপরে বাংলাদেশের সব, তাই না? আমি আশাবাদী যে তারেক সরকার না, বর্তমান সরকার যা করছেন ভালো করছেন, এবং আমি আশা করি জনগণের কল্যাণে সব হবে। আমরা যারা ভিকটিম, আমরা বিচার পাবো।
ওকে মানসুর ভাই বলেন। এটা ভালো লাগলো যে আপনি বর্তমান সরকারের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং আপনি একটু আগেও বলেছিলেন যে আপনি যেহেতু ডনকে অ্যারেস্ট করা হয়েছিল 9 তারিখে এবং সাথে সাথে তাকে রিমান্ড দেওয়া হলো না কেন, আপনার দাবিটা রিমান্ডের, কিন্তু আমরা কিন্তু সংবাদ মাধ্যমে শুনতে পেরেছিলাম একদম স্পষ্টভাবে তার আইনজীবী বলেছিল যে 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করেছে ডন। এই বিষয়টা যদি একটু আমাদের খোলাসা করতেন। এটা আমাদের 64 এর যেটা আপনারা পড়লেই পেয়ে যাবেন, ওখানে রিজভি এটা বলেছে, এটা তো আমার জানা নাই। আর এই 12 লক্ষ টাকাটা কিন্তু সালমান শাহের টাকা। পরবর্তীতে ফোন করে একজন বলেছিল আমাকে যে আম্মা আপনাকে টাকাটা দেওয়ার জন্য ভাইয়া 10 লাখ টাকা তুলেছে, না 40 লাখ টাকা ঘরে ছিল, যে ভাইয়ার ওইদিকে সাইনিং মানি আরো কি কি। এখান থেকে আরেকজন বলছে যে 12 লক্ষ টাকা প্রথম 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এবং সামিরার মা কার্পেটের নিচে 6 লক্ষ টাকা রেখেছিল, তারা কাজ সেরে যাওয়ার সময় নিয়ে গেছে। এবং প্রথম শুনেছি রিজভির সাক্ষীতেই আছে এটা, যে গুলিস্তানের মোড়ে তাকে 3 লাখ টাকা দেওয়া হয়েছিল, 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল। 3 লাখ টাকা দেওয়ার পরে সে মেনে নেয় নাই, আবার 3 লাখ টাকা দিয়ে 6 লাখ পুরনো হয়েছে, তারপর ডন গেছে। এখন ডন বলবে এগুলো, এটা তো আমার বলার ব্যাপার না। ডন জানে, এবং যারা হ্যাঁ এক্সপ্লেইন করেছেন, তো এটা অপেক্ষা করে না, বারবার কথা বলতে গেলে কথাটা অন্যরকম হয়ে যায়। থ্যাংক ইউ বাবলু ভাই। আমার নাম শেখ মহিতুর রহমান বাবলু। আমি টেলিভিশন নিউজ এডিটর। ইনফ্যাক্ট আপনাদের সমস্যাটা একটু বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের বিচারক বাংলাদেশে। তো আপনারা এখানে যেভাবে করছেন, বাংলাদেশে কিন্তু ঠিক এইভাবে আপনাদের পক্ষ থেকে আওয়াজ তোলা হচ্ছে না, আমি যতটুকু জানি। তো আপনাদের কি এখানে করার বেশি জরুরি ছিল, নাকি বাংলাদেশে এই ধরনের প্রেস কনফারেন্স করা জরুরি ছিল? আপনার কথাটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখানে যেহেতু আমি মা, আমি ভিকটিম, আমি একজন বয়স্ক মা, আমার লাইফের সিকিউরিটি নাই, আমাকে মেরে ফেলার অনেক চেষ্টা করা হয়েছে ঢাকায়, বহু রকম, আমার কোনো সিকিউরিটি নাই। আমাকে মেরে ফেললে মামলাটা শেষ, যার জন্য আমি এখানে অবস্থান করছি। আমি এখনো যেতে পারছি না, আমি যাব না, কারণ আমার এখানে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে ডন ধরা পড়ার পরেই আমার ছেলেকে মেরে ফেলার আমাকে বহু থ্রেট দেওয়া হয়েছে। এখানে আমি অনেক পুরানো কথা বলি। 96-এ আমার ছেলে মারা গেছে, 96-এর সেপ্টেম্বর, নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের জাতীয় পার্টিরই একজন মন্ত্রী ছিলেন, যিনি আজিজ মোহাম্মদ ভাই সাহেবের ফ্রেন্ড, উনি আমাকে বাসায় আসা যাওয়া ছিল, উনি আমাকে তখন 100 কোটি টাকা দিতে চাইছেন। আপনি ভাবি আপনার ছেলের জন্য একটা কিছু করেন, গরিব মানুষের জন্য কিছু করেন, আর আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনারা বাদ দেন এগুলা। হ্যাঁ, তখন আমি বলছি যে ভাই, না আমার বলছি না আমি, যে ভাই উনি বুঝবেন, উনি বেঁচে নেই মনে হয়। বলে যে আমি বলছি আমার একদিকে 100 টাকা 100 আপনি কোটি টাকা রাখেন, আর আমার ছেলেটার লাশটা এখানে এনে দেন। আমি জীবন তো চাচ্ছি না, লাশটা ইনটেক্ট এখানে এনে দেন। আমি 100 কোটি টাকা চাই না, ওই 200 কোটি টাকা আমার পাওয়া হয়ে যাবে। তারপরে কিছু না বলে চলে গেছে। তো এরকম টাকার হুমকি, আমাকে 10 লাখ টাকা চাইছে আমার কাছে। আমি সিলেট যাচ্ছিলাম, আমার ভাই কুমকুমকে নিয়ে গিয়ে আমি জিডি করছি, সেটাও প্রমাণ বারবার। তা আমি ঢাকায় গিয়ে কিভাবে করব? ঢাকায় আন্দোলন হচ্ছে, আন্দোলনকে রিপ্লাই দেওয়া উচিত সরকারের। বাচ্চারা মারা যাচ্ছে, এখনো হুমকি আছে, তারা যদি বিচার না পায় আত্মহত্যা করবে। 42 জন মারা গেছে, এখন যদি 2-4 জন মারা যায়, আমি কি করতে পারি? এটার জন্য সরকার দায়ী থাকবেন? তারা প্রশাসন যদি ঠিক মতো কাজ করে, তাহলে পাবলিক, এটা এখন তো জেনারেশন, তারা খেপে গেছে। কিন্তু আমার কোনো নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি একজন সাধারণ মানুষ, আমি তাদেরই একজন, তাই না? সেই জন্য আমার কিছু বলার নাই। আমরা যেটা দেখতে পেলাম যে ডন গ্রেপ্তার হওয়ার সাথে সাথে সামিরা কিন্তু ভারতে চলে গেছে, ভারতে পালিয়ে গেছে এবং অবস্থান করছে। এইটা কিভাবে হলো? এবং আজিজ মোহাম্মদ ভাইকে আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন? মানে তাকে সামনে তুলে ধরা হচ্ছে না কেন? আমরা তো আগে থেকে দেখে আসছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের এখানে একটি হাত রয়েছে। একটি হাত রয়েছে না, সম্পূর্ণ একটাই হাত রয়েছে। এবং সামিরা তাদের সাথে মিলে, ইমন যে সামিরাকে মুক্ত করতে চেয়েছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের থেকে, তা আজিজ মোহাম্মদ ভাইয়ের বান্ধবী ছিল নিতা সামিরার বান্ধবী ছিল, আমি ঘরে দেখেছি তারে। তারপরে আরো অনেক কিছু, এখন এটা তো আমি বলতে পারবো না, যারা করিয়েছে তারা তো এটা কন্টিনিউ করবে, যে এটা সামিরাকে তারা হেল্প করবে। কারণ এটা একজন ধরা পড়লে, যেমন ডন ধরা পড়েছে, তারা জানে অনেক কিছু তাদের বের হয়ে যাবে, ডনকেও তারা সাপোর্ট দিবে, চেষ্টা করবে থামাবার, না হয়তো মেরেও ফেলবে, তাই না? আমরা জানি না, এরকম তো হচ্ছে যে আসামি ধরা পড়লে আসামি বলে দিবে বলে অনেক কিছু হয়। এবং আপনারা বলছেন ভারতে গেছে, আমিও শুনেছি ভারতে গেছে, হায়দ্রাবাদে অথবা এলাহাবাদে কোথাও আছে। দেখেন, সালমান শাহ ভক্ত, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, সালমান শাহ ভক্ত ইন্ডিয়ান একটা ছেলে এই খবরটা কিন্তু পাস করেছে। এক বিল্ডিং থেকে নেমে যাচ্ছিল, তখন বলছে চাকমারি তো কোথায় দেখছি। সে আমাকেও ফোন করেছে একজন। এখন ইন্ডিয়ান পুলিশ কিন্তু তাকে খুঁজতেছে। সে যদি ওখানে থাকে, সে সেখানে নিরাপত্তাহীন, সেখানে থাকতে পারবে না, তার লোক পাঠাই দিতে পারবে,
কিন্তু একজন আসামি যখন কোনো খারাপ কাজ করে, আসামি সবখানেই তো সর্বত্রই আসামি। আর সালমান শাহর মতো, হ্যাঁ সালমান শাহর মতো যারা ভক্ত মানুষ, এই ছেলেটাকে তো আমি চিনি না, ইন্ডিয়া একজন মুসলমান, সে পুলিশকে ইনফর্ম করেছে। কিভাবে গেল এটা প্রশাসন বলবে, সিআইডি বলবে। সিআইডি বলছে যে এয়ারপোর্টে তারা, আমি বারবার বলেছি আপনার এয়ারপোর্ট না, আপনার আমাদের বর্ডার দিয়ে যাওয়া যায়, আপনারা সব দিক ক্লোজ করেন, আমাদের আসামি যেন বাইরে না যায়। এখন যদি যে থাকে তাহলে এটার জন্য প্রশাসন দায়ী, এবং আমি বিচার চাই, এবং প্রমাণ হবে সামিরা দোষী, সামিরা খুনি, নাহলে পালাবে কেন? ওকে, রিজভি ভাই, নেক্সট প্রশ্ন। আপনার একটা ইন্টারভিউতে আমরা শুনেছিলাম, আপনি বলেছিলেন এই সামিরার যে প্রথম যে সন্তানটা, ছেলেটা, এটা হয়তো সালমান শাহের ছেলে হতে পারে। তো এই ব্যাপারে কোনো ডিএনএ টেস্ট করা বা এই ধরনের কোনো কিছু কি আপনার কি কোনো? প্রথমে আপনাকে অবজেকশন দেব, অনেক রেসপেক্টের সঙ্গে আপনাকে অবজেকশন দিচ্ছি, কারণ এরকম কথা আমি কখনো বলি না। না না, আমি এটা বলতেই পারি না, আমি বলি নাই, কেউ কেউ বলছে, সাধারণ মানুষ আমরা জানি না। আমি বলছি যে এটা ভাঙার দরকার, কারণ এটা আমার সম্পত্তি, আমার অনেক কিছুর মধ্যে এটা কালার করবে। আমি অবশ্যই চাই, ভালো করছেন, এটা একজন ভক্ত করতে পারে, কেউ কালার করার জন্য করতে পারে, কেউ সামিরাকে হ্যারাস করার জন্য করতে পারে, ওই বাচ্চাটাকে কিছু করার জন্য করতে পারে। তবে আমি বলেছিলাম, আপনি যেটা বলছেন এটা আমি এটা বলি নাই, আমি একবার বলেছিলাম যে তোমরা যা বলছো এটা ঠিক না, ওকে দেখলে বোঝা যায় মুস্তাকের ছেলে। তারপরেও যদি মুস্তাক বা তোমরা শিওর হতে চাও কার ছেলে, কারণ সামিরার তো অনেক বিয়ে হয়েছে, আগেও শুনছি কি হয়েছে, কারণ কার সন্তান, সালমান শাহের কোনো সন্তান ছিল না। এবং দাঁড়ান, তারপরে এক বছর যদি কার ছেলে দেখা, এটা আপনার পয়েন্ট এখানে ঠিক, আমি ডিএনএ করলেই তো বার হয়ে যায় কার ছেলে, তাহলে সালমান শাহের সন্তান বলে কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? আপনার এই কথার সঙ্গে আমি একটা কথা শেষ করে দিতে চাই। আমার প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমার সন্তানেরা, আমার সন্তান তুল্য সবাই, প্লাস টিকটক যারা করছেন তারা সবাই সালমান শাহের ভক্ত, অতিরিক্ত ভক্ত। প্লিজ আমি হাত জোর করে বলছি, আমি চাই না সামিরাকে গালি দেওয়া হোক, সামিরাকে উলঙ্গ কথা বলা হোক, আমি বলতে চাই না। আমি সালমান শাহের যে ক্যাসেটটা দিয়েছি আমার ছেলের যে অপবাদটা দূর করার জন্য, যে এই কারণে মোটিভ আমার ছেলেকে খুন করা হয়েছে, এটা আমি বাধ্য ছিলাম, এই জন্য দিয়েছি, তাকে অপমান করার জন্য না। আমি চাই না সে সালমান শাহর স্ত্রী ছিল সেটার জন্য না, একজন মহিলা, আমার মেয়ে ওই মহিলা একটা থাকতো, আমি তাকে মেয়ের মতো জানতাম, আমি তাকে কোনো অপবাদ কিন্তু গালি দেই না এখনো। সে যদিও বলে নীলাজ চৌধুরী বলেছে, নীলাজ চৌধুরী কোনোখানে দেখাতে পারবে না নীলাজ চৌধুরী বলেছে, আইনের স্বার্থে যে কথাটা বলার আমি সেটাই বলেছি। আপনাদের কাছে আমার অনুরোধ যেটা, আমি যেটা বলতে চাচ্ছি, যারা টিকটক করছেন বা যারাই করছেন, এই যে আজকে দেখছি ডন কারাগারে মারা গেছে, এইসব কারণে মানুষ বিভ্রান্ত হয়ে অনেক কিছু হতে পারে, ডনেরও ভক্ত থাকতে পারে, ডনের বিরোধী কেউ থাকতে পারে, জেলের ভিতরে অনেক কিছু ঘটতে পারে। প্লিজ আমি হাত জোর করে মাপ চাচ্ছি, আপনারা আমার প্রিয় এবং আমার প্রিয় বাচ্চার জন্য যদি কিছু করতে চান, বস্তুনিষ্ঠ কিছু করেন, যা সত্য তাই করেন। আমাদের দাবি আসামি গ্রেফতার হোক, রিমান্ডে নেওয়া হোক, সুষ্ঠু বিচার হয়ে এদের শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এবার আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে সালমান শাহ মামলায় এখন পর্যন্ত কি রকম রানিং কাজ চলতেছে। ইতিমধ্যে ডন গ্রেপ্তার, এবং আপনারা কি চান সালমান শাহকে আবারও তৃতীয়বারের মতো তোলা হোক, এবং আপনারা কি চান সালমান শাহ আবার নতুন করে ময়না তদন্ত এবং পোস্টমর্টম করা হোক? যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি বলেন না এগুলা কোনো কিছু করার দরকার নাই, যদিও দীর্ঘ 30 বৎসর হয়ে গেছে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তার কবরস্থানে তেমন কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।